আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিইআরটির নবম শ্রেণীর যে পাঠ্য বইটা রয়েছে পুরো পাঠ্য বইটা আজকে রিভিশন করে নেব। দেখো, আমরা আজকে তোমার এই যে নবম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায় থেকে কেবলমাত্র ভিভিআই ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে যে সকল লাইন থেকে টিসিএস প্রশ্ন তোলে সেই সকল লাইনগুলো কিন্তু আমরা আজকে ভালো করে দেখে নেবো। আর দেখো, তোমার এই এক একটা শ্রেণীর ওপরে, নবম শ্রেণীর ওপরে তোমাকে তোমাকে মোট 3টে আমি এইরকম বড় বড় রিভিশন করাবো। যেখানে আজকের 1 নম্বর ক্লাস যেটাই আমি রাখছি, প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থাৎ যে গুরুত্বপূর্ণ লাইনগুলো সেগুলো রাখছি। 2 নম্বর ক্লাস রাখবো, আর একটা রিভিশন ক্লাস হবে যেখানে আমি এই প্রত্যেকটা অধ্যায় থেকে যে আনকমন টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে তার উপর ভিত্তি করে তোমার হচ্ছে 2 নম্বর ক্লাসটা থাকছে। আর 3 নম্বর ক্লাসটা থাকছে যেখানে আমি এই যে পুরো নবম শ্রেণীর মধ্যে যে যত ধরনের নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো কি করে করতে হয় সেই সমস্ত কিছু নিয়ে 3 নম্বর ক্লাসটা থাকবে। কেমন? এইভাবে কিন্তু রিভিশন করে নেবা। তো একবার ছোট্ট করে দেখে নাও তোমাকে কি কি পড়তে হচ্ছে। যে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, এটাও পড়তে হবে। পরমাণু অণু পড়তে হবে, পরমাণুর গঠন, তারপরে জীবনের মৌলিক একক বলে তো কোষ, কলা, এইটা নেই, দেখো জীব জগতের বৈচিত্র্য, এটা তোমাকে পড়তে হবে না। গতি পড়তে হবে, বল ও গতির সূত্রবলী, মহাকর্ষ, কার্য শক্তিটাও পড়তে হবে। আর তোমাকে পড়তে হবে শব্দও পড়তে হবে। 13 নাম্বারটা নেই, আর 14 নাম্বারটাও নেই। 15 নাম্বারটা পড়তে হবে যে খাদ্য সম্পদের উন্নতি সাধন। এই মোট 12টা অধ্যায় রয়েছে, এগুলো তোমাকে দেখে নিতে হবে। তাই চলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে নেব। প্রথম অধ্যায় দেখে নাও, আমাদের চারপাশে পদার্থ। একটু তাড়াতাড়ি বলবো কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করার চেষ্টা করব। আচ্ছা দাদা, পদার্থের কণাগুলো খুবই ক্ষুদ্র, আমরা যতটা ক্ষুদ্র কল্পনা করতে পারি তার থেকেও ক্ষুদ্র। তাহলে আমরা বুঝলাম যে পদার্থের কণাগুলো খুবই ক্ষুদ্র। আচ্ছা, পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে। কি বললাম? পদার্থের কণাগুলোর মধ্যে কি থাকে? অবশ্যই ফাঁকা স্থান আছে। আচ্ছা, পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল। মাথায় রাখবে, পদার্থের কণাগুলো কি? নিরবিচ্ছিন্নভাবে গতিশীল। দেখো, উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি পেলে পদার্থের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পেলে? উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে পদার্থের কণাগুলোর গতিশক্তিও বৃদ্ধি পাবে। বলছে দুটি ভিন্ন পদার্থের কণাগুলো একই রকমভাবে নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। কি বললাম? দুটো ভিন্ন পদার্থের কণাগুলো নিজেদের মধ্যে মিশে যাওয়াটাই হচ্ছে ব্যাপন। বোঝা গেল? দেখো, পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে। পদার্থের কণাগুলো পরস্পরকে কি করে? আকর্ষণ করে। আচ্ছা, কঠিনের তুলনায় তরলের ব্যাপনের হার বেশি হয়। কঠিনের তুলনায় তরলের ব্যাপনের হার বেশি, মানে তরলে কিন্তু কঠিনের তুলনায় সংকোচনশীলও বেশি। ঠিক একই রকমই কঠিন ও তরলের তুলনায় আবার দেখছি আমরা গ্যাসের সংকোচনশীলতা বেশি। আচ্ছা, এলপিজি বলে তো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যাকে তরলীকৃত মানে পেট্রোলিয়াম গ্যাস বলা হয়। আর সিএনজিটা মাথায় রাখবে যে সংকোচিত প্রাকৃতিক গ্যাস, যাকে বলা হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বোঝা গেল? আচ্ছা, এই ছবিটা আমরা একটু বুঝবো। দাদা, এখানে দেখতে পাচ্ছি একটা কঠিন পদার্থ, এর মধ্যে তরল রয়েছে আর এখানে গ্যাস রয়েছে। আর এই কঠিনেরই কিছুটা অংশ বড় করে দেখানো হচ্ছে, যে এরকম দেখাচ্ছে, মানে বুঝতেই পারছি এক একটা কালো কালো বিন্দু হচ্ছে এক একটা কণা। তাহলে আমরা ভালো মতোই বুঝতে পারছি যে কঠিন পদার্থের কণাগুলো না একটা নিয়ম মেনে রয়েছে, মানে একটা মানে সুসজ্জিত, একটা সারিবদ্ধ, মানে একটা পরপর দেখো একটা শৃঙ্খলাবদ্ধভাবে রয়েছে। তাহলে তুমি বলবা যে কঠিন পদার্থের কণাগুলো কি এরা হচ্ছে সুসজ্জিত থাকে, তাই না? সাজানো গোছানো থাকে। কিন্তু তরলের ক্ষেত্রে অতটা কিন্তু সুসজ্জিত নয়। দেখছি একটা আরেকটা গার উপরে উঠে পড়ছে, মানে একটা কণা আরেকটা কণার উপরে উঠে পড়ছে। আর গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের কণাগুলোর মধ্যে মানে কি এদের যথেষ্ট বিরাট ফাঁকা, মানে এদের কণা কিন্তু অতটা মানে কোনো রকমেই কোনো সুসজ্জিত নয়, মানে অগোছালো বলতে পারি। আর কি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা থেকে দাদা? যে দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। মানে মানে এ থেকে আমরা বলতে পারি যে কঠিন পদার্থের কণাগুলোর আকর্ষণ শক্তি বেশি। গ্যাসের ক্ষেত্রে একটু ফাঁকা রয়েছে, অর্থাৎ এদের মধ্যে আকর্ষণ শক্তি মাঝারি, মানে তরলের ক্ষেত্রে, তাই না? আর গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিরাট ফাঁকা রয়েছে, মানে এদের মধ্যে আকর্ষণ শক্তি খুবই কম। আচ্ছা, ফাঁকা স্থানের কথা যদি তুমি বলো, তুমি ভালো মতোই দেখতে পাচ্ছ যে গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান নেই বললেই চলে। তরলে ওই আছে মাঝামাঝি, আর হচ্ছে গ্যাসে দেখতে পাচ্ছি বিরাট ফাঁকা। গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে ভীষণ ফাঁকা। বোঝা গেল? আচ্ছা, বস্তুর একক আয়তনের ভরকে কি বলে? দেখো,
বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি বলো? ভর বাই আয়তন, মুখে মুখে বলবে। ঘনত্ব সমান ভর বাই আয়তন। বরফের গলনাঙ্ক কত? 273.15 কেলভিন। 273.15 কেলভিন। উষ্ণতার এসআই একক কি? কেলভিন। উষ্ণতার এসআই একক হলো কেলভিন। 0°C সমান 273.15 কেলভিন। 0°C সমান 273.15 কেলভিন। আচ্ছা দাদা, পদার্থের এক অবস্থাকে উষ্ণতার সাহায্যে কিন্তু আমরা অন্য অবস্থায় রূপান্তর করতে পারি। বুঝতে পারলে? মানে উষ্ণতাই কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন করে দেয়। যেমন কোনো একটা গ্যাসীয় পদার্থ থেকে যদি আমি তাপটা বার করে নিই, মানে ঠান্ডা করি, তাহলে সেটা তরলে চলে আসবে। এবার সেই তরল পদার্থকে যদি আমরা আরও ঠান্ডা করি, তাহলে সেটা আবার কঠিনে চলে আসবে। ঠিক একই রকম কোনো কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই, তাহলে সেটা তরলে চলে যাবে। আবার সেই তরলকে আরও বেশি তাপ দিলে বাষ্প হয়ে উড়ে যাবে, অর্থাৎ গ্যাসীয়তে পরিণত হবে, তাই না? আচ্ছা, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি দেখা যায়? ঊর্ধ্বপাতন দেখা যায়। মাথায় রাখবো আমরা যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ঊর্ধ্বপাতন দেখা যায়। দাদা, কোনো পদার্থ যদি তরলে রূপান্তরিত না হয়ে কঠিন থেকে সরাসরি গ্যাসে চলে যায়, তাহলে সেই অবস্থাকে তুমি বলবে ঊর্ধ্বপাতন। আর যদি এমন কোনো পদার্থ যেটা তরলে রূপান্তরিত না হয়ে গ্যাসীয় অবস্থা থেকে সরাসরি কঠিন অবস্থায় চলে আসে, সেটা হচ্ছে অবক্ষেপণ। কি বলে? অবক্ষেপণ বলে। আচ্ছা দেখো, ওই কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয়? শুষ্ক বরফ বলা হয়। কেন? কারণ দাদা, কারণ কঠিন কার্বন ডাই অক্সাইডকে যদি তুমি ওকে প্রচণ্ড চাপে কঠিনে রাখা হয়। ঠিক বুঝতে পারলে? এবার যেই তুমি চাপটা সরিয়ে নিবা, অমনি সেটা সরাসরি ওই কঠিন থেকে গ্যাসে চলে যাবে। সেই জন্য বলা হয় কঠিন কার্বন ডাই অক্সাইড হচ্ছে শুষ্ক বরফ। এই বিষয়টা বুঝবো দাদা। কোনো একটা কঠিন পদার্থ যদি তুমি দেখছো তরলে পরিণত হলো, তাহলে কি ঘটেছে? সেই প্রক্রিয়ার নাম কি? গলন হয়েছে। এবার উল্টোটা, ধরো কোনো একটা তরল পদার্থ কঠিন হয়ে গেছে, তাহলে সেই প্রক্রিয়াকে বলবে কঠিনীভবন ঘটেছে। তরল যদি গ্যাসে চলে যায়, তাহলে বলবা বাষ্পীভবন হয়েছে। আর গ্যাস যদি তরলে পরিণত হয়, বলবা ঘনীভবন হয়েছে। কঠিন যদি সরাসরি গ্যাসে চলে যায়, বলবা ঊর্ধ্বপাতন হয়েছে। আর কোনো গ্যাস যদি সরাসরি কঠিনে পরিণত হয়, বলবা অবক্ষেপণ হয়েছে। দাদা, চাপের একক কি? চাপের একক হলো পাস্কেল। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 1.01 × 10⁵ পাস্কেল। লেখাগুলো কষ্ট করে বুঝে নিতে হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, বাষ্পায়নের হার বৃদ্ধি পায় কিসের ওপরে? দাদা, যদি আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়িয়ে দিই, মানে বৃদ্ধি পাইয়ে দিই, তাহলে দেখব যে বাষ্পায়ন খুব দ্রুত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং তার সাথে উষ্ণতা বৃদ্ধি পেলেও বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। সাথে যদি আর্দ্রতা কমে যায়, বাতাসে যদি আর্দ্রতা কমে যায়, হ্রাস পায়, তাহলেও কিন্তু বাষ্পায়ন দ্রুত হবে। এবং বাতাসের গতিবেগ যদি বৃদ্ধি পায়, তাহলেও কিন্তু বাষ্পায়ন দ্রুত হবে। আচ্ছা, হাতের তালুতে যদি আমরা সামান্য অ্যাসিটোন নিই, তাহলে আমরা কি অনুভব করব? আমরা কিন্তু ঠান্ডা অনুভব করব। আচ্ছা, বর্তমানে বিজ্ঞানীগণ পদার্থের 5টি অবস্থার কথা বলেছেন: কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা এবং বোস-আইনস্টাইন কনডেনসেট। যেখানে প্লাজমা অবস্থার উপস্থিতির জন্যই আমরা সূর্য ও নক্ষত্রগুলোর উজ্জ্বলতা মানে ঝিকমিক ঝিকমিক করতে দেখি। কিসের জন্য? এই প্লাজমা অবস্থার উপস্থিতির জন্যই। দেখো, সাধারণ বায়ুর ঘনত্বের 1,00,000 ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসকে অতি নিম্ন উষ্ণতায় শীতল করলে তোমার এই বোস-আইনস্টাইন কনডেনসেট পাওয়া যায়, মানে এই পঞ্চম অবস্থাটা পাওয়া যায়। ঠিক আছে? তাহলে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি দাদা? প্লাজমা। আর পঞ্চমটা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট। দেখো, দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে আসলাম। দেখো, এখানে বলছে সমসত্ব মিশ্রণ কি? ওই যেটা খুব ভালোভাবে মিশে যায়, যে মিশ্রণ মানে তো বুঝতেই পারছো, মিশ্রণ বা দ্রবণ, যেখানে একের বেশি বা দুই বা তার বেশি পদার্থ একসঙ্গে যদি খুব ভালোভাবে মিশে যায়, যেমন ধরাই যায় না এর মধ্যে কি কি আছে, তাহলে সেটাই হচ্ছে সমসত্ব মিশ্রণ। যেমন তুমি কি করলে, গ্লাসের মধ্যে জলের মধ্যে তুমি লবণ ঢেলে দিলে 1 চামচ, ধরতেই পারবে না। তুমি কাউকে যদি গুলিয়ে নিয়ে কাউকে দেখাও, বলতো এই জলের মধ্যে কিছু আছে কিনা, সে বলবে জল আছে এর মধ্যে শুধু, তাই না? তার মানে সেইটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। যেমন চিনিও যদি তুমি জলের মধ্যে গুলিয়ে দাও, না খেলে সে বুঝতে পারবে না যে কি আছে, তাই না? তা সেটাই হচ্ছে সমসত্ব। আর অসমসত্ব মিশ্রণ যেমন আমরা খুব ভালো মতোই বুঝতে পারি, যেমন সোডিয়াম ক্লোরাইড মানে লবণের আর যদি লোহার চূর্ণ, লবণ আর লোহার গুঁড়ো যদি মেশাও, ভালো মতোই বোঝা যাবে। যদি লবণ আর সালফারের মিশ্রণ করো বা তেল জলের মিশ্রণ, এগুলো সবই কিন্তু অসমসত্ব মিশ্রণের উদাহরণ। আচ্ছা, এই পিতলের মধ্যে 30% জিঙ্ক থাকে আর 70%
কি থাকে? কপার থাকে। আচ্ছা, দ্রবণ বিষয়টা কি? আমরা তো দেখলাম কোনো একটা পাত্রে এই যেমন জল এবং তার সাথে চিনিও রয়েছে, তাহলে এটা কিন্তু একটা দ্রবণ, তাই না? মানে 2 বা তার বেশি পদার্থ মিশে দ্রবণ তৈরি করে। এবার এই দ্রবণের মধ্যে দুটো জিনিস থাকে দাদা, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাব্য। কোনটা কোন জিনিস? এই ধরো এই গ্লাসে রয়েছে লবণ জল, তাহলে তুমি বলো লবণ জলের মধ্যে কি জল বেশি থাকে না লবণ বেশি থাকে? বলবা দাদা জল বেশি থাকে। তাহলে যেটা বেশি থাকে সেইটাই হচ্ছে দ্রাবক, বড় বানানটা, বুঝতে পারলে? বেশিটা বড় বানানটা আর অল্পটা ছোট বানান, বুঝবে? লবণ হয়ে গেল দ্রাব্য, কেমন? আচ্ছা, দ্রবণের কি কি ধর্ম? দ্রবণ হচ্ছে সমসত্ব মিশ্রণ, ঠিক আছে? দ্রবণ কি? সমসত্ব মিশ্রণ। বাদ বাকি যা আছে ওইদিকে যা পড়বে এরপরে কলয়েড পড়বে, ঠিক আছে, প্রলম্বন পড়বে, সেগুলো সব অসমসত্ব মিশ্রণ। তাহলে আমরা দেখলাম যে দ্রবণ হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর দ্রবণের মধ্যে ওই দ্রাব্য থাকে না যেগুলো, ওই দ্রাব্যের কণাগুলোর ব্যাস খুবই ছোট, খুবই কম, ওই তোমার 1 ন্যানোমিটার। আর আমরা জানি 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। সেই জন্য আমরা ওই দ্রবণের মধ্যে দ্রাব্যের কণাগুলোকে খালি চোখে কখনোই দেখতে পাই না, তাই না? জলের মধ্যে লেবুর রস মিশিয়ে দিলে লেবুর রসকে আর পরে খুঁজে পাবা? দেখতেই পাবা না। বলো, দ্রবণের কণাগুলোর আকার খুব ছোট হয় বলে তারা কি করতে পারে? তাদের মধ্যে দিয়ে মানে তাদের মধ্যে কোনো আলোক রশ্মিকে যেতে বাধা দেয়, বা বলতে পারো যে কোনো রকমের কোনো আলোক রশ্মি বিচ্ছুরিত হতে পারে না। সেই জন্য আলোক রশ্মির গতিপথও দৃশ্যমান হয় না। আর পরিস্রবণ পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা ওই দ্রবণ থেকে দ্রাব্যকে পৃথক করতে পারবো না, এর জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে। আর দ্রবণ হলো সুস্থিত। দ্রবণ কি? সুস্থিত। আবার বলছি দাদা, দ্রবণ হলো সমসত্ব মিশ্রণ, এর দ্রাব্যের কণাগুলো খুবই ছোট, 1 ন্যানোমিটার, আর এর মধ্যে দিয়ে আলোক রশ্মি বিচ্ছুরিত হতে পারে না। আর কি? পরিস্রবণ পদ্ধতির সাহায্যে একে পৃথক করা যায় না। আর দ্রবণ হলো সুস্থিত, ব্যাস। চলো, আচ্ছা দাদা, ভরের অনুপাতে শতাংশ হারে যদি আমাদের গাঢ়ত্ব প্রকাশ করতে হয়, তাহলে আমরা কি করব? সবসময় নিচে নিচে সবসময় দ্রবণের ভরটা নেব, আর উপরে থাকবে দ্রাব্যের ভর, আর সবসময় 100 দিয়ে গুণ করব, ঠিক আছে? যদি তোমাদের বলে থাকে যে দ্রাব্যের ভর আর দ্রবণের আয়তনের অনুপাতে শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশ করো, এই একই জিনিস। এখানে দ্রাব্যের ভর বলেছে আর দ্রবণের আয়তন বলেছে। দ্রবণটা নিচে থাকবেই, তাহলে দ্রবণের আয়তন নিচে চলে আসবে, দ্রাব্যের ভরটা উপরে যাবে আর গুণ 100। যদি বলে আয়তনের অনুপাতে শতাংশ হারে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ, তাহলে ওই দ্রবণের আয়তনটা নিচে, দ্রাব্যের আয়তন ওপরে, ইন্টু 100, বোঝা গেল? এই প্রশ্ন করবে। দেখো, আমি কিন্তু বলেই দিলাম যে তোমাদের 3টে ক্লাস করাবো এই একটা মানে একটা শ্রেণীর ওপরে, যেখানে আজকে শুধু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, মানে যেখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলোই কিন্তু টিসিএস করে থাকে, সেই পয়েন্টগুলো আজকে আমরা ধরবো। আর 2 নম্বর ক্লাসে আমরা দেখব যে এর মধ্যে এমনও কিছু তথ্য আছে যেখান থেকে আনকমন টাইপের প্রশ্ন চলে আসে, তোমরা বুঝতে পারো না, সেগুলো আগামীকাল দেখব। আর 3 নম্বর ক্লাসে কিন্তু যত রকমের নিউমেরিক্যালসগুলো হবে সব কিন্তু আমরা 3 নম্বর ক্লাসে দেখব। তাহলে তুমি কিন্তু এগুলো প্র্যাকটিস করে নিতে পারো। চলো, এই অঙ্কটা করবে। তারপরে চলে আসি প্রলম্বন। দাদা, প্রলম্বন কিন্তু হলো অসমসত্ব মিশ্রণ। আমরা দেখলাম দ্রবণ শুধুমাত্র সমসত্ব, বাদ বাকি প্রলম্বন, কলয়েড, এগুলো সবই অসমসত্ব মিশ্রণ। আর ওই প্রলম্বনের কণাগুলোকে খালি চোখে দেখা যায়। প্রলম্বনের কণাগুলো দ্রবণের মধ্যে দিয়ে নির্গত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে, ওই জন্য আলোক রশ্মির গতিপথকেও দৃশ্যমান করে। আর কি? আর প্রলম্বন হলো দুস্থিত। প্রলম্বন দুস্থিত। দুস্থিত মানে কি? ওই তোমার হচ্ছে প্রলম্বনের মধ্যে মানে কণাগুলো যদি প্রলম্বনকে তুমি কিছুক্ষণ যদি স্থির রেখে দাও, তাহলে দেখবা কণাগুলো মানে দ্রাব্যের কণাগুলো নিচের দিকে জমে যাবে। ভালো উদাহরণ কি? তুমি কি করলে? তুমি হচ্ছে ওই তোমার হচ্ছে একটা পাত্রে মাটি আর জল দিয়ে ভালো করে গোলালে, গুলিয়ে যদি একটু সময় ছেড়ে দাও, তুমি দেখবা মাটিগুলো তলে জমে গেছে। মানে যতক্ষণ ওটা ঘোলা জল ছিল ততক্ষণ প্রলম্বন ছিল। যেই না তোমার হচ্ছে ওই মানে নিচে মাটিটা জমে গেল, ওর উপরে পরিষ্কার জল হয়ে গেল, তখন কিন্তু আর প্রলম্বন অবস্থা নেই। বিষয়টা বুঝতে পারলে? আচ্ছা, কলয়েড কি? দাদা, কলয়েড দ্রবণে আমরা টিনডাল প্রভাবটা দেখতে পারি। তাহলে টিনডাল প্রভাব কোথায় দেখা যায়? কলয়েডে কিন্তু টিনডাল প্রভাব দেখা যায়। আচ্ছা, কলয়েডের ধর্মাবলী কি? দেখো, কলয়েড হলো এক প্রকার অসমসত্ব মিশ্রণ। আর কলয়েডের কণাগুলোর আকার এতটাই ছোট হয় যে এদেরকে খালি চোখে দেখা যায় না, কেবলমাত্র প্রলম্বনের কণাগুলোকেই খালি চোখে দেখা যায়। ওই দ্রবণকেও যায় না, কলয়েডকেও দেখা যায় না। আচ্ছা, কলয়েডের কণা তোমার ওই আলোক রশ্মি বিচ্ছুরণ ঘটানোর জন্য যথেষ্ট বড়। কি বললাম? দেখো, দ্রবণ কিন্তু বিচ্ছুরণ ঘটাতে পারে না, কিন্তু কলয়েডের কণাগুলো ছোট, খালি চোখে দেখা যায় না, কিন্তু
ওই তোমার আলোক রশ্মিকে বিচ্ছুরণ ঘটানোর জন্য যথেষ্ট বড়। ওই জন্য আলোক রশ্মিকে বিচ্ছুরিতও করতে পারে এবং আলোক রশ্মির গতিপথকেও দৃশ্যমান করতে পারে। সেই জন্য কলয়েড হলো সুস্থিত, দুস্থিত নয়। বোঝা গেল কোনো সমস্যা? আর এই কলয়েডীয় দ্রবণকে পৃথক করতে গেলে তোমাকে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন পদ্ধতি। মাথায় রাখবে, সেন্ট্রিফিউগেশন পদ্ধতি। চলে আসি, এটা থেকে প্রশ্ন হবে। কলয়েড দ্রবণের উদাহরণ দেখো বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম। ওই কলয়েড দ্রবণের মধ্যে দুটো দশা দেখা যায়, একটা হচ্ছে বিস্তৃত দশা, একটা বিস্তার মাধ্যম। আর কোন প্রকারের নমুনা সেটা, আর কি কি জিনিস আছে তার মধ্যে পড়ছে। এরোসল কি? এরোসলের মধ্যে বিস্তৃত দশা হচ্ছে তরল আর বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস। আর এরোসলের উদাহরণ হচ্ছে কুয়াশা, মেঘ, শিশির। বুঝতে পারছো? যেমন কুয়াশা, দেখো কুয়াশা তুমি বুঝতেই পারছো দাদা, কুয়াশা হচ্ছে কিসের মধ্যে কি, মানে বিরাট বড় বায়ুমণ্ডল, মানে বিরাট বড় গ্যাস, ওই গ্যাসের মধ্যে সামান্য জল। তার মানে বিস্তৃত মাধ্যম মানেই তো তুমি বোঝো যে বিরাট বড় যে জায়গা, তার মধ্যে দশা, কি দশা, কেমন দশা, তরল দেখা যাচ্ছে জায়গায় জায়গায়, ঘাসের উপরে পড়ে আছে, সেটা হচ্ছে তরল, অর্থাৎ কুয়াশা। মেঘের ক্ষেত্রেও তাই না? শিশিরের ক্ষেত্রেও তাই। এগুলো সবই কিন্তু এরোসল। আমি কিন্তু তোমাদের যখন ক্লাস করেছি ভালো মতো বুঝিয়ে দিয়েছি। এখন কিন্তু রিভিশন, অতটা আমি লেট করব না, কারণ তাহলে কিন্তু পুরো বই শেষ হবে না। আচ্ছা দেখো, ধোঁয়া, অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়া, এগুলো কিন্তু এরোসল। আর এটা কিন্তু কঠিনের মধ্যে গ্যাস, গ্যাসের মধ্যে কঠিন। গ্যাসের মধ্যে কঠিন, মাথায় রাখবে। সেভিং ক্রিম, এটা ফোম, এই প্রকার নমুনা হচ্ছে ফোম। এটা তরলের মধ্যে গ্যাস, দুধ, ফেস ক্রিম, এটা ইমালশন বলা হয়। তরলের মধ্যে তরল মেশালে এটা পাওয়া যায়, তাই না? মিল্ক অফ ম্যাগনেসিয়াম বা কাদা, এটাকে সল বলে, মানে তরলের মধ্যে কঠিন মেশানো হয়। আর ফোম, রাবার, স্পঞ্জ, ঝামা পাথর, এটা হচ্ছে ফোমই বলে, কঠিনের মধ্যে তরল, কঠিনের মধ্যে গ্যাস। আর জেলটা হচ্ছে কি, জেলি, মাখন, পনির, কঠিনের মধ্যে তরল। আর তোমার হচ্ছে কঠিন সল হচ্ছে কঠিনের মধ্যে কঠিন, যেমন রত্নপাথর, ঘোলাটে কাগজ। পুরো ছকটা একদম ঝেড়ে কেসে মুখস্থ করে নিবা নিঃসন্দেহে, ঠিক আছে? আচ্ছা, আমরা কিভাবে নীল, কালো, কালি থেকে রঙিন উপাদানের ডাইকে পৃথক করতে পারি দাদা? ওই বাষ্পায়নের সাহায্যে। কিভাবে? বাষ্পায়নের সাহায্যে আমরা নীল, কালো, কালি থেকে তোমার রঙিন উপাদান, বা বলতে পারো জলের যে ডাই, সেই ডাইকে আমরা পৃথক করতে পারি, ঠিক আছে? আচ্ছা, দুধ থেকে কিভাবে ক্রিমকে আলাদা করা হয়? ওই ঘূর্ণায়ন যন্ত্রের সাহায্যে দাদা, ঘূর্ণায়ন যন্ত্রের সাহায্যে ঘুরিয়েই দুধ থেকে কিন্তু ক্রিমকে আলাদা করা যায়। আর কি করা যায়? ওই ঘূর্ণায়ন যন্ত্রের সাহায্যই কিন্তু কাজে লাগে তোমার ওই মানে রক্ত ও মূত্রের পরীক্ষা করতে, কিন্তু পরীক্ষাগারে ওই ঘূর্ণায়ন যন্ত্রের মাধ্যমে কিন্তু পরীক্ষা করা হয়। তারপরে ডেয়ারি ক্রিমে মাখন বা ক্রিমকে পৃথক করতে, তারপরে ওয়াশিং মেশিনে ভেজা কাপড় নিংড়ে জল বার করতে, তুমি তো দেখেছো, তাই না? একদম ভালো মতোই বলবে, এগুলো সব ক্ষেত্রেই কিন্তু ঘূর্ণায়ন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখব যে দুটো অমিশ্রণীয় তরল। দাদা, অমিশ্রণীয় তরল মানে যে দুটো তরল মেশে না। তেলে জলে কি মেশে? তেলে জলে কিন্তু মেশে না। তাই এই দুটো কিন্তু অমিশ্রণীয় তরল। তাহলে এদেরকে পৃথক করতে গেলে আমাদের পৃথকীকৃত ফানেল লাগবে, ঠিক আছে? পৃথক ফানেল লাগবে। স্তরে স্তরে আমরা পৃথক করব, উপর থেকে স্তরে স্তরে। যেমন কি, এই খানিকটা জলের উপরে যদি তেল ভাসে, তুমি পৃথক করতে গেলে কি করবা? চামচ দিয়ে তুলে ফেলে দিবা, চামচ দিয়ে। মানে মোদ্দা কথা, দেখো না, দুধের উপর যখন পিঁপড়ে পড়ে যায়, বুঝতে পারলে? তা তুমি পিঁপড়েটাকে কি করবা? হাত দিয়ে তুলে ফেলতে পারো বা চামচ দিয়ে তুলে ফেলতে পারো। তাহলে ঠিক একই রকমই এটা হচ্ছে পৃথকীকরণ, ফানেলের মাধ্যমে পৃথক করা। যেমন জল ও দুধের মিশ্রণকে পৃথক করতে ওই তোমার হচ্ছে কি, ওই তরলের ঘনত্ব অনুসারে স্তরে স্তরে পৃথক করা হয়। ঠিক একই রকমই আকরিক থেকে লৌহকে পৃথক করতেও কিন্তু ওই তরলের ঘনত্ব অনুসারে স্তরে স্তরে পৃথক করা হয়। আচ্ছা, লবণ আর কর্পূরের মিশ্রণ দাদা, ওই ঊর্ধ্বপাতন কি বললাম? ঊর্ধ্বপাতনের সাহায্যে কর্পূর এবং লবণকে পৃথক করব। আর ঊর্ধ্বপাতনশীল বেশ কিছু কঠিন পদার্থের উদাহরণ আমরা মাথায় রাখবো: অ্যামোনিয়াম ক্লোরাইড, ন্যাপথলিন, এন্থ্রাসাইড। কি বললাম? অ্যামোনিয়াম ক্লোরাইড, ন্যাপথলিন, এন্থ্রাসাইড, এগুলো কিন্তু ঊর্ধ্বপাতনশীল কঠিন পদার্থ। আচ্ছা দাদা, কালো কালিতে উপস্থিত ডাইকে, কোন কালি? কালো কালিতে উপস্থিত ডাইকে পৃথক করতে ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। কি পদ্ধতি? ক্রোমাটোগ্রাফি। মাথায় রাখবে। কি বলতো, একটু আমার সমস্যাও হচ্ছে, মানে কি বলবো, ঠান্ডা লেগেছে তো প্রচন্ড, একটু কষ্ট করে বুঝবা, ঠিক আছে? কিছু মনে করো না।
তা দেখো ক্রোমাটোগ্রাফির সাহায্যে আমরা কালো কালিতে উপস্থিত ডাইকে পৃথক করব। আর কি কি ওই তোমার প্রাকৃতিক রং থেকে রঞ্জক কণাকে পৃথক করতেও কিন্তু ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ এটাও যে রক্ত থেকে ড্রাগকে পৃথক করতেও কিন্তু তোমার ওই ক্রোমাটোগ্রাফি পদ্ধতি ব্যবহার করা হয়। বলছে মিশ্রণীয় দুইটি তরলকে তুমি কিভাবে পৃথক করবে, মানে যে দুটো তরল মিশে যায়, যেমন তুমি বলতে পারো অ্যাসিটোনার জল, ঠিক আছে, সেই দুটো মানে যে দুটো তরল মিশে যায় তাদেরকে পৃথক করার জন্য তোমাকে হচ্ছে কি মানে পাতনের সাহায্যে পৃথক করতে হবে। ঠিক আছে, পাতনের সাহায্যে তুমি পৃথক করতে পারবে। আচ্ছা দাদা, আমরা দেখলাম যে এমন দুটো মিশ্রণীয় তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 কেলভিনের কম, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের আংশিক পাতন প্রক্রিয়া ব্যবহার করতে হবে। কি বললাম? এমন দুটো মিশ্রণীয় তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 কেলভিনের কম, তাদের ক্ষেত্রে আংশিক পাতন প্রক্রিয়া আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, আর একটা রয়েছে কেলাসন পদ্ধতি। দাদা, এই কেলাসন পদ্ধতির সাহায্যে সমুদ্রের জল থেকে প্রাপ্ত লবণকে বিশুদ্ধীকরণ করা হয়। তারপরে ফিটকিরির অশুদ্ধ নমুনা থেকে বিশুদ্ধ কেলাসন মানে কেলাসন পৃথকীকরণে কিন্তু বিশুদ্ধ করা হয়। ঠিক আছে। আচ্ছা, মোমবাতির দহনের ক্ষেত্রে আমরা ভৌত রাসায়নিক উভয় ধর্মই দেখতে পাই। মোমবাতির দহনটা ভৌত রাসায়নিক উভয় ধর্মই দেখতে পাই। দাদা, সর্বপ্রথম ওই বিজ্ঞানী রবার্ট বয়েল তিনি কিন্তু মৌলিক শব্দটা ব্যবহার করেন। মৌলিক, তাহলে প্রথম মৌলিক শব্দটি কে ব্যবহার করেছিল? রবার্ট বয়েল। কত সালে? 1661। ও রবার্ট বয়েল মৌলিক শব্দটা ব্যবহার করে। আর একজন বিজ্ঞানী ওই তোমার ল্যাভোইসিয়ার প্রথম মৌলের সংজ্ঞা প্রদান করে। কি? মৌলিক নয়, মৌলের সংজ্ঞা প্রদান করে বিজ্ঞানী ল্যাভোইসিয়ার। দাদা, মৌলের মধ্যে ধাতু আছে, অধাতু আছে, ধাতু কল্প আছে। তো ধাতু কি? ধাতু ওই তোমার হচ্ছে যেগুলো উজ্জ্বলতা আছে, মানে চকচক করে, তাই না? তাহলে ধাতুর উজ্জ্বলতা আছে যেগুলো বেশিরভাগই সোনালী ধূসর বা রূপালী হলুদ বর্ণের হয়ে থাকে। আর ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী। ধাতু প্রসারণশীল। দাদা, প্রসারণশীল মানে টেনে লম্বা করে ফেলতে পারবা। ঠিক আছে। আর ধাতু নমনীয় মানে তুমি পিটিয়ে পাতলা পাতে পরিণত করে ফেলতে পারবা। ধাতু উচ্চনাদ বিশিষ্ট, টং করবা আওয়াজ হবে, তাই তো? তার জন্য ধাতু হচ্ছে উচ্চনাদ বিশিষ্ট। একটা ধাতু রয়েছে, সেটা হচ্ছে পারদ এমন একটা ধাতু যেটা ঘরে রেখে দিলে তরল হয়ে যায়। বুঝতে পারলে? ধাতু তো তুমি সবকিছু লোহা সোনা রূপা যা দেখো সব তো শক্ত দেখো, কঠিন অবস্থায় দেখো, কিন্তু পারদ এমন একটা ধাতু যেটা ঘরের উষ্ণতায় তরল থাকে, মাথায় রাখবে। আচ্ছা, অধাতু দেখো দাদা, অধাতু বিভিন্ন বর্ণের হয়ে থাকে। অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। আর অধাতুগুলো অনুজ্জ্বল হয়, খসখসে। ঠিক আছে, উচ্চনাদীও নয়, নমনীয় নয়। আর অধাতুর মধ্যে তোমার হচ্ছে দেখবা এখানে আচ্ছা, এখানে নিয়ে বলে দিচ্ছি ব্রোমিন এমন একটা অধাতু যেটা কিন্তু ঘরের উষ্ণতায় হচ্ছে তোমার তরল হয়ে থাকে। আচ্ছা, ধাতু কল্প মানে যে সকল মৌলের মধ্যে আমরা ধাতু এবং অধাতু দুই রকমের ধর্মই দেখি, সেগুলো হচ্ছে ধাতু কল্প। যেমন বোরন, সিলিকন আর জার্মেনিয়াম। মাথায় রাখবে, বোরন, সিলিকন, জার্মেনিয়াম। দেখো, আচ্ছা, ওই যেটা বললাম যে পারদ আর ব্রোমিন হচ্ছে এরা কিন্তু ঘরের উষ্ণতায় তরল অবস্থায় থাকে। আর গ্যালিয়াম, সিজিয়াম এই দুটো মৌল কিন্তু ঘরের উষ্ণতা থেকে সামান্য একটু অধিক উষ্ণতা, বলতে পারো 303 কেলভিনে রাখলেই কিন্তু এরা তরল হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে? আচ্ছা, এখানে চলো। আচ্ছা, ছোট্ট করে আরেকবার ভালো করে বলে দিই, দেখে নাও। দাদা, এক মিনিট। দাদা, পদার্থ আমরা দেখলাম কঠিন, তরল, গ্যাসীয়। এবার এই পদার্থকে দুই রকম, একটা বিশুদ্ধ পদার্থ, একটা মিশ্রণ। ওই বিশুদ্ধ পদার্থের মধ্যে কিছু আছে মৌল, কিছু আছে যৌগ। ওই মৌল কোনগুলো? যাদেরকে আর ভাঙা যায় না, যেমন লোহা, সোনা, রূপা, তামা, পারদ, এদেরকে আর ভাঙা যাবে না। একটা লোহার টুকরো নিয়েছো তুমি, ওই লোহার টুকরোর মধ্যে শুধু লোহারই কিন্তু কি পাবা? মৌল পাবা, মানে লোহারই পরমাণু পাবা। অন্য কোনো মানে সোনা বা রূপা বা পারদ অন্য কোনো পরমাণু আসবে না। বুঝতে পারলে? কিন্তু যৌগের মধ্যে কি? যৌগকে কিন্তু রাসায়নিক মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভাঙা যায়। যেমন জলের মধ্যে থাকে H2O, মানে হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। যেমন মিথেন, তাই না? CH4। তাহলে মিথেনের মধ্যে কার্বনও আছে, হাইড্রোজেনও আছে। বুঝতে পারলে? তাহলে এইগুলো হচ্ছে যৌগ। মিশ্রণ কি দাদা? মিশ্রণ আবার দুই রকমের, একটা হচ্ছে সমসত্ব, একটা অসমসত্ব। ওই সমসত্ব মানে যেগুলো এমনভাবে মিশে থাকে আমরা ধরতেই পারি না। যেমন হচ্ছে চিনি আর জল, মানে চিনি জল, বুঝতে পারছো? লবণ জল, কার্বন ডাই অক্সাইডে সালফারের দ্রবণ, অ্যালকোহল জল, মানে মদের মধ্যে জল মিশালে সেটাও কিন্তু তুমি ধরতে পারবে না, তাই না? আর অসমসত্ব, যারা ওই যে বালির মধ্যে লবণ মেশানো, চিনির মধ্যে লবণ মেশানো, তেলে জলে মিশ্রণ। চলো। আচ্ছা, পরমাণু অণু। এবার আমরা দেখবো 3 নম্বর অধ্যায়, পরমাণু অণু। দাদা,
আচ্ছা ঠিক আছে, পরমাণু অণুর মধ্যে যে কিছুই একদম ইজি প্রশ্ন বেরিয়ে গেছে, ঠিক আছে, মার্কিং করা হয়নি, ইজি প্রশ্ন, যেমন পরমাণু কথাটা কে প্রথম ব্যবহার করে, ঠিক আছে। চলো এখান থেকে দেখো, তা বলছে যে হাইড্রোজেন আর অক্সিজেনের পরমাণুর ভরের ভরের অনুপাতটা কি, মাথায় রাখবে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত সবসময় 1:8 অনুপাতে থাকবে। কোন ক্ষেত্রে দাদা? জলের ক্ষেত্রে, মাথায় রাখবে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত 1:8। আচ্ছা অ্যামোনিয়ার মধ্যে কি থাকে? নাইট্রোজেন আর হাইড্রোজেন থাকে, যাদের ভরের অনুপাত 14:3, মাথায় রাখবে 14:3। আচ্ছা একটি রাসায়নিক পদার্থে মৌলগুলো সর্বদা ভরের নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে। এই যে স্থিরানুপাতের সূত্রটাকে এইভাবে কোন ব্যক্তি বিবৃত করে বলেছেন? তিনি কিন্তু বিজ্ঞানী প্রাউস্ট, মাথায় রাখবে বিজ্ঞানী প্রাউস্ট কিন্তু ওই স্থিরানুপাতের সূত্রটাকে এইভাবে বলেছেন যে একটি রাসায়নিক পদার্থে মৌলগুলো সর্বদা ভরের নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে। বোঝা গেল? আচ্ছা ডাল্টন চলে আসি, দেখো ডাল্টন তো পরমাণুবাদ সম্পর্কে নানান কথা বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সকল পদার্থই পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, তিনি বলেছিল যে পরমাণুগুলো অবিভাজ্য কণা, যাদের আর রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না। এটা কিন্তু ঠিক নয়, তাই না? আমরা পরবর্তীকালে দেখলাম ভুল, পরমাণুকে ভাঙা যায়। আর কি বলেছিল একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম একই থাকে, আর বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন থাকে। পরমাণুগুলো ক্ষুদ্র পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এটাও ঠিক। একটি নির্দিষ্ট যৌগে উপস্থিত পরমাণুগুলোর সংখ্যা ও প্রকৃতি নির্দিষ্ট হয়। এটাও ঠিক। ঠিক আছে। আচ্ছা পরমাণুর ব্যাসার্ধ কিভাবে পরিমাপ করা হয় দাদা? পরমাণুর ব্যাসার্ধ ন্যানোমিটারে প্রকাশ করা হয়। কিসে? ন্যানোমিটারে। আর 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, অথবা বলতে পারো যে 1/10⁹ মিটার, একই জিনিস কিন্তু। বলো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ওই 10⁻⁻10 মিটার, জলের অণুর ব্যাসার্ধ 10⁻⁹ মিটার, হিমোগ্লোবিনের ব্যাসার্ধ 10⁻⁸। তাহলে হাইড্রোজেন, জল, তারপরে হিমোগ্লোবিন কিভাবে মাথায় রাখবা? প্রথমে হাইড্রোজেন, তারপরে জল, তারপরে হিমোগ্লোবিন, আর প্রথমে 10, তারপরে 9, তারপরে 8। ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা ওই ডাল্টনে কিন্তু সর্বপ্রথম মৌলগুলোকে বোঝার জন্য, চিনতে পারার জন্য কিন্তু তিনি কি করেছিল, ওই শিশির মধ্যে এক একটা মৌল রাখতো আর তার উপরে এরকম চিহ্ন চিহ্ন করে রাখতো। বিষয়টা বুঝলে? তা তিনি বলেছিল যে এই শিশির ওপরে যে কাগজটার উপরে তোমার এমন গোল দিয়ে ফোঁটা দেওয়া আছে, তার মানে বুঝে নেবা তার মধ্যে হাইড্রোজেন আছে। আর যে শিশির গায়ে তোমার ওই গোল দিয়ে পুরো কালো কালো ধূসর করা, তার মধ্যে কার্বন আছে, শুধু গোল অক্সিজেন। মার্সেটির চিহ্ন থাকলে ফসফরাস, যোগ চিহ্ন থাকলে সালফার, আইতে আয়রন, সিতে কপার, এলে lead, এসে সিলভার, জিতে গোল্ড, পিতে প্লাটিনা, আর তোমার ওই যদি কোনো গোল দিয়ে যদি 4 কোণা এমন ফোঁটা ফোঁটা হয়, তাহলে সেটা হচ্ছে মার্কারি অর্থাৎ পারদ। কেমন? আচ্ছা তামা নামকরণ করা হয়েছিল, তামা কোথা থেকে এসেছে? সাইপ্রাস থেকে। আচ্ছা এই যে ইউপাকের পুরো কথাটা কি দাদা? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মাথায় রাখবে। কি বললাম? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তামা কোথা থেকে এসেছে? সাইপ্রাস থেকে। কোথা থেকে তামা? তামা এসেছে সাইপ্রাস থেকে। লোহা দাদা, লোহা ওই ফেরাম থেকে এসেছে। আর সোডিয়াম তোমার ওই ন্যাট্রিয়াম থেকে এসেছে। সোডিয়াম এসেছে ন্যাট্রিয়াম থেকে। আর পটাশিয়াম এসেছে দাদা, পটাশিয়াম এসেছে ক্যালিয়াম থেকে। পটাশিয়াম, ক্যালিয়াম। আবার বলছি দাদা, কপার এসেছে সাইপ্রাস, কপার, সাইপ্রাস, লোহা, ফেরাম, সোডিয়াম, ন্যাট্রিয়াম, আর পটাশিয়াম, ক্যালিয়াম। পটাশিয়াম, ক্যালিয়াম। ওই জন্য পটাশিয়ামকে কিন্তু কে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অনেকেই ভুল করে পটাশিয়ামকে পি মনে করে। পি মানে পটাশিয়াম নয় কিন্তু, ঠিক আছে? পি মানে কিন্তু তো এই পটাশিয়ামকে কে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। পি মানে হচ্ছে ফসফরাস। আচ্ছা পারমাণবিক ভরের এককটা কি? আগে ছিল, পূর্বে, মাথায় রাখবে পারমাণবিক ভরের একক আগে ছিল AMU। কি ছিল? ছোট হাতের AMU। কিন্তু বর্তমানে এই এমটা তুলে দিয়েছে, শুধু ইউ। বর্তমানে পারমাণবিক ভরের একক কি? ইউ বলে তো ইউনিফাইড মাস, মাথায় রাখবে ইউ বলে তো ইউনিফাইড মাস। হ্যাঁ। আচ্ছা দেখো ওই 1961 সালে
তোমার এই পারমাণবিক ভর নির্ণয়ের জন্য কার্বনের 12 নাম্বার যে আইসোটোপটা মানে কার্বন 12 সমস্ত অণিকের একটি পরমাণুর ভরকে প্রমাণ একক হিসাবে সর্বজনীন মানে সবাই আর কি মত দিয়েছে হ্যাঁ এখন থেকে যে সকল মৌল সব মাপা হবে ওই তোমার ওই কার্বনের 12 ওই আইসোটোপকে বাটখারা হিসাবে কাজে লাগিয়ে তুমি সবকিছু মাপো। বিষয়টা বুঝতে পারলে? চলো এইটা আমাদের মুখস্থ রাখতেই হবে দাদা, কারণ এরপরে আমাদের পরবর্তী সময়ে কিছু কিছু ছোট ছোট অঙ্ক করতে হবে। ওই যে তোমার হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, সালফারের 32, ক্লোরিনের 35.5, ক্যালসিয়ামের 40। ওকে, মুখস্থ করে নিবা। চলে আসছি দাদা, এই ছকটাও দেখে নেব। ওই জলের মধ্যে কি থাকে? জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। কি অনুপাতে থাকে হাইড্রোজেন আর অক্সিজেন? 1:8 অনুপাতে থাকে। দাদা অ্যামোনিয়ার মধ্যে কি থাকে? নাইট্রোজেন আর হাইড্রোজেন কি অনুপাতে থাকে? 14:3। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন আর অক্সিজেন থাকে 3:8। দেখো এটা কোথা থেকে বেরোচ্ছে? এটা কিন্তু তোমার এইখান থেকেই বেরোচ্ছে। আমি আর এখন বোঝাতে বসলাম না, কারণ এগুলো সব বোঝানো হয়েছে। চলো এবার দেখো যে কিছু মৌলের পারমাণবিকতা মাথায় রাখবে। এখানে অধাতু দিয়েছে, যেমন আর্গন, হিলিয়াম, অক্সিজেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো আর্গনকে আমরা কি লিখি? এ আর বলে তো আর্গন। এখানে কিন্তু 1 2 কিছু লেখা হয়, এ আর এর নিচে কিছু কিন্তু লেখা হয় না। হিলিয়ামকে আমরা কি লিখি? HE, হিলিয়াম। এর নিচে কি তুমি 2 বা 3 লেখো না। তাহলে হিলিয়াম কিন্তু আর্গন, হিলিয়াম এরা হচ্ছে এক পারমাণবিক। কি বললাম? এক পারমাণবিক, একটা পরমাণু দিয়েই তৈরি। অক্সিজেনকে আমরা লিখি O2, অক্সিজেন, হাইড্রোজেন H2, নাইট্রোজেন N2। ওই জন্য মানে N2, ওই জন্য কিন্তু অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, তাহলে Cl2, তাই না? বাস এগুলো সবই হচ্ছে দ্বিপারমাণবিক। কি বললাম? এগুলো সবই হচ্ছে দ্বিপারমাণবিক। ফসফরাস হচ্ছে চতুর পারমাণবিক, আর সালফার হচ্ছে বহু পারমাণবিক, কারণ সালফারের নিচে 8 থাকে। ঠিক আছে, মাথায় রাখবা সালফার বহু পারমাণবিক। চলে আসি, এটাও দেখে নিও যে আয়নীয় যৌগ, ওখানে মাথায় রাখবে যে নিম্নলিখিত কোনটি আয়নীয় যৌগ নয়। এই চারটের মধ্যে কোনো অন্য একটা কিছু দিয়ে দেবে, মানে তিনটের সাথে। মাথায় রাখবে আয়নীয় যৌগ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড একটা আয়নীয় যৌগ, ম্যাগনেসিয়াম সালফাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলো সবই কিন্তু আয়নীয় যৌগ। ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে থাকে ক্যালসিয়াম আর অক্সিজেন। এই অনুপাতটা আসছে কোথা থেকে? ওই পারমাণবিক ভর থেকে কিন্তু বেরোচ্ছে। তুমি হিসাব করে দেখো, ক্যালসিয়ামের 40 আর হচ্ছে তোমার অক্সিজেনের 16, 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 5 এটা 40। বুঝতে পারলে? ওই জন্য বললাম ওটা মুখস্থ করলে এগুলো আর মুখস্থ করতে হয় না, এগুলো অটোমেটিক্যালি চলে আসে। ম্যাগনেসিয়াম সালফাইডের মধ্যে ম্যাগনেসিয়াম আর সালফার 3:4। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইড 23 আর মানে 23 অনুপাত হচ্ছে তোমার 35.5। এটা মুখস্থ করবা। এখান থেকে প্রশ্ন হবে যে কয়টি আয়নের নাম ও চিহ্ন। দাদা তোমার হচ্ছে ওই যেগুলো হচ্ছে ধাতব মৌলের আয়ন আছে, এই পাশে এগুলো কি ধাতব মৌলের আয়ন, এই পাশে তোমার অধাতব মৌলের আয়ন, এগুলো হচ্ছে বহু পারমাণবিক আয়ন। তা পরীক্ষায় 4টে অপশন দিয়ে বলবে নিম্নলিখিত কোনটি বহু পারমাণবিক আয়নের উদাহরণ, এখান থেকে একটা তুলে দেবে, সেটা সঠিক উত্তর করবা। সিম্পল বুঝে নেবো দাদা। ধাতব মানে ধাতু হয় তোমার সোডিয়াম, পটাশিয়াম, রূপা, সোনা, তামা, তোমার ওই মানে দস্তা, লোহা, অ্যালুমিনিয়াম, যাই বলো না কেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো সবই হচ্ছে ধাতব মৌলের আয়ন। অধাতব বুঝতেই পারছো, হাইড্রোজেন, হাইড্রাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, অক্সাইড, সালফাইড, নাইট্রাইড। দাদা মধ্যা কথা, যার শেষে লাস্টে ড থাকবে, ড ড ডতেই আমরা বুঝে নেব অধাতু, কেবলমাত্র হাইড্রোজেনটা বাদ দিয়ে। বুঝতে পারলে? শর্টকাট এটা, যে হাইড্রোজেনটা বাদ দিয়ে সব কিছু শেষে ড আছে। ঠিক আছে, ওই তোমার হাইড্রাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, অক্সাইড, সালফাইড, নাইট্রাইড। আর বহু পারমাণবিক আয়নের ক্ষেত্রে একটা শুধু মাথায় রাখবা, যে মানে দুটো মাথায় রাখবা, অ্যামোনিয়াম আর হাইড্রক্সাইড, এই দুটো মাথায় রাখবা। বাকি সব ক্ষেত্রে ট, কি খুঁজবা? ট খুঁজবা। নাইট্রেট, হাইড্রোজেন কার্বনেট, কার্বনেট, সালফেট মানে সালফাইড, সালফেট, ফসফেট, এগুলো সবই কিন্তু বস কি বহু পারমাণবিক, কিন্তু এই নাম দেবে না, সংকেত তুলে দেবে। বুঝতে পারলে? ওই জন্য সংকেতগুলো চটপট দেখে নাও। আচ্ছা, রাসায়নিক সংকেত যদি আমাদের লিখতেই হয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আয়নের যোজ্যতা বা আধানের সমতা বিধান করে নিতে হবে, এবং তারপরে ধাতু অধাতু মিলে যদি যৌগটা হয়, তাহলে ধাতুর সংকেতটা আগে লিখতে হবে, মানে ধাতুর চিহ্নটা আগে লিখতে হবে, পরে অধাতু। আর কি? আর আমাদের ওই তোমার হচ্ছে বহু পারমাণবিক আয়ন নিয়ে যদি আমাদের যৌগ হয়, তাহলে সেই যৌগের সংকেত লিখতে গেলে বহু পারমাণবিক মানে বহু পারমাণবিক আয়নকে তোমার ব্র্যাকেটের মধ্যে রেখে তারপরে কিন্তু ব্র্যাকেটের বাইরে গিয়ে তুমি যা মানে চিহ্ন যা দিবা সেটা, মানে যা সংখ্যা দিবা ব্র্যাকেটের বাইরে গিয়ে। ঠিক আছে? আচ্ছা, এই সংকেতটা কি দাদা? কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি? CCl4। কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে CCl4। কি বললাম? CCl4।
4। অ্যামোনিয়াম সালফেটের সংকেত বলো। অ্যামোনিয়াম সালফেট হচ্ছে NH4 ইন্টু 2 ইন্টু 2 বলবা, ঠিক আছে, NH4 ইন্টু মানে ব্র্যাকেট মানে ইন্টু 2 SO4, NH4 ইন্টু 2 SO4, ঠিক আছে। আচ্ছা, এই জলের আপেক্ষিক আণবিক ভর বার করো। দাদা এখন আমি আর বোঝাবো না, নিজে করে নিবা, ঠিক আছে, একদম সহজভাবে খুব সহজে বুঝিয়ে দিয়েছি। এটাও দেখো সাংকেতিক ভর বার করা আণবিক ভর বার করা একই জিনিস, তার সাথে এইগুলো নিজেরা এখন করে নাও। আর এই কটা মুখস্থ রাখবা। পারমাণবিক ভর এটা কিন্তু ছকে দেওয়া নেই, জিঙ্কের পারমাণবিক ভর কিন্তু ওই ছকটার মধ্যে কিন্তু দেওয়া নেই যেখানে হাইড্রোজেন অক্সিজেন ছিল, ওই জন্য বলছি মুখস্থ রাখবা। জিঙ্কের পারমাণবিক ভর কত, মানে 65। সোডিয়ামের এটা দেওয়া ছিল তোমার হচ্ছে 23, ঠিক আছে। কে ফর তোমার হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের কিন্তু তোমার হচ্ছে মাথায় রাখবা 39। তারপরে সিতে কি, সিতে কার্বনের 12, অক্সিজেনের 16, এগুলো কার্বন অক্সিজেন দেওয়া ছিল। আচ্ছা 1 মিনিট দেখো। আচ্ছা দেখো তারপরে কি বলছে, দেখো যে এক মৌলে বলছে যে এক মোলে উপস্থিত কণা, তা কণা বা কণার মধ্যে তোমার পরমাণু ধরো, অণু ধরো অথবা আয়ন ধরো, মাথায় রাখবা 1 মোল সমান 6.022 ইন্টু 10⁻23। আমি কি বললাম, 1 মোল সমান 6.022 ইন্টু 10⁻23। এতগুলো পরমাণু বললে পরমাণু, অণু বললে অণু, আয়ন বললে আয়ন, মাথায় থাকবে। আচ্ছা দাদা অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, এইটাই তোমার অ্যাভোগাড্রো সংখ্যার মান। আর অ্যাভোগাড্রো সংখ্যাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এন লিখে নিচে একটা গোল, বুঝতে পারলে, মাথায় রাখবা। চলে আসি দেখো। আচ্ছা মোল শব্দটি প্রথম 1896 খ্রিস্টাব্দের সময়কালেই কিন্তু উইলিয়াম ওসওয়াল্ড ব্যবহার করেছিলেন। তাহলে এই মোল শব্দটা প্রথম কে, মানে মোল শব্দের ব্যবহার কে শুরু করেছিল, বিজ্ঞানী উইলিয়াম ওসওয়াল্ড, কত সালে, 1896 সালে। যেগুলো মার্কিং করা আছে এগুলো গুরুত্বপূর্ণ, সবগুলোই কিন্তু একবার প্র্যাকটিস করে নেবা এই অঙ্কগুলো, ঠিক আছে। আর হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ মানে যে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি মার্কিং করে দিয়েছি, ঠিক আছে। চলে আসি পরের অধ্যায় দেখো। আর যেগুলো যারা আমার কাছে পড়ছো তোমরা টেলিগ্রামে আছো, যেগুলো বুঝতে পারবা না, ঠিক আছে, যেগুলো বুঝতে পারবা না চট করে একটা মেসেজ করে দিবা বা আমাকে জানাবা কিন্তু সেটা পরীক্ষার আগেই, ঠিক আছে। চলে আসি তারপরে দেখো। আচ্ছা পরমাণুর গঠন, দাদা ওই জে থমসন, বিজ্ঞানী জে থমসন কিন্তু ইলেকট্রন আবিষ্কার করে, কে আবিষ্কার করে, ইলেকট্রন আবিষ্কার করে জে থমসন। আর ওই বিজ্ঞানী গোল্ডস্টেইন তিনি কিন্তু ওই ক্যানাল রশ্মি আবিষ্কার করে ফেলেছিল ওই ইলেকট্রন আবিষ্কারের আগে। 1886 সালে বিজ্ঞানী গোল্ডস্টেইন তিনি কিন্তু ক্যানাল রশ্মি আবিষ্কার করে ফেলেছিলেন। তাহলে ক্যানাল রশ্মি কে আবিষ্কার করে, বিজ্ঞানী গোল্ডস্টেইন। ইলেকট্রন কে আবিষ্কার করে, দাদা ইলেকট্রন আবিষ্কার করে জে থমসন, মাথায় রাখবে, কেমন। আচ্ছা তারপরে চলে আসি দেখো এখানে। আচ্ছা থমসনের পরমাণু মডেল, দেখো থমসন যে পরমাণু মডেল দিয়েছিল মানে পরমাণু কেমনভাবে থাকে, মানে আগে তো আমরা জানতাম পরমাণু ভাঙা যায় না, তাই না, তা পরবর্তীকালে আমরা জানলাম না পরমাণু ভাঙা যায়, ওর মধ্যে আরও অনেক কিছু আছে, ঠিক আছে, অবপারমাণবিক কণা আছে। তা থমসন বলে যে থমসন যে পরমাণু মডেলটা দিয়েছিল সেটা বড়দিনের পুডিংয়ের মতো। পুডিং মানে ওই কেক, বড়দিনের কেকের মতো, জায়গায় জায়গায় কিশমিশ থাকে না, আর বলতে পারো যে তরমুজের মতো, তাহলে খুব ভালো বুঝবা। দেখো তরমুজের মতো, ঠিক আছে, থমসনের পরমাণু মডেলটা হচ্ছে তরমুজের মতো। আর থমসন কি বলেছে, থমসন বলেছে যে পরমাণু হলো ধনাত্মক আধানগ্রস্ত একটি গোলক, পুরো পরমাণুটাই হলো ধনাত্মক আধানগ্রস্ত একটি গোলক, আর ওই গোলকের জায়গায় জায়গায় ইলেকট্রনগুলো গঠিত আছে। আর বলেছে যে ধনাত্মক ও মানে ঋণাত্মক ও ধনাত্মক আধানের মান পরমাণুতে সমান থাকে, তাই কিন্তু পরমাণুটা তড়িৎ নিরপেক্ষ হয়। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী রাদারফোর্ড তিনি আবার ওই পরমাণু মডেলকে আরও একটু ভালোভাবে উপস্থাপন করেছেন। তা রাদারফোর্ড কিন্তু সোনার পাত নিয়ে পরীক্ষা করেছিল, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন বিজ্ঞানী সোনার পাত নিয়ে পরমাণু মডেলের পরীক্ষা করেছিল, বিজ্ঞানী রাদারফোর্ড, তিনি একটা সোনার পাত নেয়, যে সোনার পাতটি নিয়েছিল তার পুরু ছিল 1000খানা অ্যাটম, মানে পরমাণু যে যতটা চওড়া পুরু ততটা সমান। এবার অনেকে মনে করছে তা বিরাট তাহলে চওড়া 1000খানা অ্যাটম, তাই না, মাথায় রাখবা একটা কাগজের পৃষ্ঠা যতটা চওড়া আমরা দেখি ওখানে মোটামুটি কয়েক লক্ষ পরমাণু যদি চওড়া অবস্থায় রাখা হয়, পরপর করে রাখলে যতটা চওড়া হচ্ছে কয়েক লক্ষ রাখলে ঠিক ততটাই চওড়া একটা কাগজের পৃষ্ঠা। তাহলে বুঝতে পারছো যে কত পাতলা নিয়েছিলেন, এর থেকে আর পাতলা তিনি করতে পারেনি। আর দেখো আর কি নিয়েছিল, আলফা কণা নিয়েছিল যেটা হিলিয়ামের আয়ন ছিল, যার ভর হচ্ছে 4U, ঠিক আছে। এই নিয়ে পরীক্ষা করে তিনি দেখলো যে যে দ্রুতগামী আলফা কণাগুলোর অধিকাংশ আলফা কণায় সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে যাচ্ছে।
আর কিছু কণা বেঁকে যাচ্ছে, কিছু কণা যাওয়ার সময় কিছুটা কোণে বিচ্যুতি হয়ে বেঁকে যাচ্ছে। আর আরেকটা জিনিস তাকে মানে অবাক করেছিল বা আরেকটা জিনিস সে দেখেছিল যে প্রতি 12,000টি কণার মধ্যে একটি কণা যে পথে যায় সেই পথেই ফিরে আসে। এবার এটা যে 12,000-এর মধ্যে একটি সে কী করে লক্ষ্য গেল ঠিক পেলো, তাই না? তাই এনসিইআরটি দিয়েছে, মাথায় রাখবা যে প্রতি 12,000টি কণার মধ্যে একটি যে পথে যায় সেই পথেই কিন্তু ফিরে আসে, মাথায় রাখবে। চলে আসি, দেখো তা রাদারফোর্ড সম্পর্কে আমরা একটা তথ্য এখান থেকে নিই যে পারমাণবিক পদার্থবিদ্যার জনক রূপে কে পরিচিত? বিজ্ঞানী রাদারফোর্ড। যদি বলে তেজস্ক্রিয়তার উপর গবেষণার জন্য এবং সোনার পাতের পরীক্ষায় পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কারের জন্য কে পরিচিত? রাদারফোর্ড পরিচিত। আর সেই কারণে 1908 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে রাদারফোর্ড যে পরীক্ষাটা করলো, করে যে সিদ্ধান্তে পৌঁছেছিলেন, তিনি বললেন যে পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা। কারণ কি? ফাঁকা বলেই ওই আলোক রশ্মি বা আলফা কণা একদম সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে যাচ্ছে। আর কি বললো? আর বললো যে পরমাণুর মধ্যে দেখো সমস্ত ধনাত্মক আধান ও ভর খুব ক্ষুদ্র একটা অঞ্চল জুড়ে রয়েছে। আর বলেছিল যে আলফা কণার মধ্যে অতি অল্প সংখ্যক কণা মানে বেঁকে যাচ্ছে, তাই না? তা এটা মাথায় রাখবা যে পরমাণুর ব্যাসার্ধ পরমাণুর কেন্দ্রকের ব্যাসার্ধের তুলনায় 10⁵ গুণ বেশি। তিনি কিন্তু পরমাণু কেন্দ্রক অর্থাৎ নিউক্লিয়াসের কথা বলেছিলেন, বা বলতে পারো নিউক্লিয়াসকে আবিষ্কার করে বিজ্ঞানী রাদারফোর্ড। দেখো তিনি বলেছিল পরমাণুতে ধনাত্মক আধানগ্রস্ত একটি কেন্দ্র রয়েছে যাকে পরমাণু কেন্দ্রক বলবা, আর তার নাম দিয়েছে নিউক্লিয়াস। পরমাণুর প্রায় সমস্ত ভর ওই কেন্দ্রকের মধ্যেই রয়েছে। আর বললো যে ইলেকট্রনগুলো ওই কেন্দ্রকে পরমাণু ওই কেন্দ্রকের চারপাশে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরছে। এবার তিনি একদম সুস্পষ্ট বলতে পারেনি যে ওই যে মানে তোমার হচ্ছে এই ইলেকট্রনগুলো ঘোরার জন্য যে নির্দিষ্ট কক্ষপথ আছে সেটা কিন্তু আর তিনি পরীক্ষালব্ধ করে বুঝে উঠতে পারেননি। তার জন্য চলে আসে আরেক বিজ্ঞানী বোর। ঠিক আছে, বিজ্ঞানী বোর তিনি আবার কি বলে? তিনি বলে যে ঠিক আছে, রাদারফোর্ড যা বললো ঠিক আছে, পরমাণুর মধ্যে ইলেকট্রন পরিভ্রমণ করছে বৃত্তাকার পথে, ঠিক আছে, কিন্তু তাদের ঘোরার জন্য একটা নির্দিষ্ট বা বিশেষ কক্ষপথ থাকবে যাদের স্থির বা স্থায়ী কক্ষপথ বলবে। এই সব স্থায়ী কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো রকমের কোনো শক্তি বিকিরণ করবে না। কে বলেছিল? বিজ্ঞানী নিলস বোর। তা তিনি যে কটি কক্ষপথের কথা বলেছিল, 4টি কক্ষপথের কথা বলেছিল। কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ আর এন কক্ষ। দাদা কেমন? আচ্ছা আরেকজন বিজ্ঞানী চলে আসেন যার নাম হচ্ছে স্যাডউইক। তিনি আবার কি করেন? নিউটন আবিষ্কার করেন। তাহলে নিউটন কে আবিষ্কার করে? বিজ্ঞানী স্যাডউইক 1932 সালে। আধানহীন মানে যার কোনো আধান নেই, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ কিছুই নেই, আধানহীন একটা কণা আবিষ্কার করে যার নাম হচ্ছে নিউটন। তা এই যে নিউটন কণাটা দেখা গেল প্রোটনের সমান ভর বিশিষ্ট, ঠিক আছে। আর মাথায় রাখবা কেবলমাত্র সাধারণ হাইড্রোজেনের কোনো নিউটন নেই, তাছাড়া সমস্ত মৌলের তোমার হচ্ছে আইসোটোপে বা আইসোবার যাই বলো না কেন, সমস্ত মৌলের পরমাণুর মধ্যেই কিন্তু নিউটন আছে, কেবলমাত্র সাধারণ হাইড্রোজেনের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো নিউটন নেই। এই বিজ্ঞানী বোর, নিলস বোর, দেখো সে যে কক্ষপথের কথা বলেছিল তার সম্পর্কে কি বলে? বলে যে একটি কক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে তা নির্ধারিত হবে 2n², এই সূত্রের সাহায্যে। কোন সূত্র? 2n²। এই সূত্রের সাহায্যে কোন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা তিনি নির্ধারণ করেছিলেন। তাই তিনি বলল কে কক্ষ, প্রথমেই চলে আসে কে কক্ষ। কে কক্ষে দেখো 2n², যেখানে প্রথম কক্ষ তাই n মানে প্রথম 1, তাহলে 1-এর স্কোয়ার 1ই হয়, তাহলে 2 গুণ 1 2টি, প্রথম কক্ষে 2টি। তারপরে দ্বিতীয় 2 নাম্বার কক্ষ যাকে এল কক্ষ বলা হচ্ছে, তাহলে এল কক্ষ 2n², দাদা 2 নাম্বার কক্ষ তাই n এর মান 2, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, বুঝতে পারছো? হ্যাঁ, এম কক্ষে 18টা, এন কক্ষে 32টা। আর কি বলেছিল যে সর্ববহিস্থ কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, ভেতরের কক্ষ পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকট্রন কখনোই বাইরে যাবে না। ঠিক আছে, যোজ্যতা কিভাবে বার করতে হয়? ছকটা মুখস্থ করবা। ঠিক আছে, ছকটা মুখস্থ করা বলতে আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে তুমি শুধু যদি পারমাণবিক সংখ্যাটা মুখস্থ রাখো, প্রোটন সংখ্যা এমনি এমনি চলে আসবে, আর ইলেকট্রন সংখ্যাও কিন্তু এমনি এমনিই চলে আসবে, তাই না? কারণ তুমি তো জানোই যে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সেমই। ঠিক আছে, নিউটন সংখ্যা আমাদের বার করতে হবে, ইলেকট্রন বিন্যাস কিভাবে বার করতে হয় আমি ভালো মতো তোমাদের শিখিয়ে দিয়েছি। একটা প্রশ্নের মাধ্যমে আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। যেমন সোডিয়ামের কথা যদি আসি, 11, সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 11, মানে সোডিয়ামের 11টা ইলেকট্রন, দাদা ওই 11টা ইলেকট্রনের
কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ আর এন কক্ষ, কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, তারপরে আরও এইভাবে থাকে, তাই না? তা আমরা জানি 11, তাহলে ভাঙবো, প্রথমে 2টো রাখলাম, তারপরে 8টা রাখলাম, কটা হলো? 10খানা চলে গেল, আর মাঝখানে থাকলো কটা? 1খানা, অর্থাৎ এই হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আচ্ছা চলে আসি তারপরে। দেখো বলছে যে কোনো কোনো পরমাণুর প্রোটন সংখ্যায় ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা, মানে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা একই, আর এই পারমাণবিক সংখ্যাকে তোমার এই জেড চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কোন চিহ্ন? জেড চিহ্ন। দাদা ভর সংখ্যা বিষয়টা কি? ভর সংখ্যা হলো ওই তোমার প্রোটন আর নিউটনের মোট ভরের যোগফল, বা বলতে পারো যে প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা যোগ করলেই ভর সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, প্রোটন আর নিউটনকে নিউক্লিয়ন বলা হয়, মাথায় রাখবে, প্রোটন আর নিউটনকে নিউক্লিয়ন বলে। দেখো ভর সংখ্যা বলতে বোঝাচ্ছে কি, যে পরমাণুর কেন্দ্রকে অবস্থিত প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি, তাকেই হচ্ছে ভর সংখ্যা বোঝাচ্ছে, আর যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এ দ্বারা প্রকাশ করা হয়। দাদা সমস্থনিক কি? সমস্থনিক মানে হচ্ছে আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ মানে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যাগুলো সমান কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা, তাদেরকে আইসোটোপ বলে। যেমন হচ্ছে তুমি এখানে উদাহরণ হিসাবে দেখতে পারো, যেমন দেখো যে কার্বনের হচ্ছে এখানে কি রয়েছে, 12/6, 14 আর 6, বুঝতে পারছো? ওপরে আমি লিখে করাই, একটু দেখো বোঝাচ্ছি না আমি, না হলে বোঝাতে গেলে পরে কিন্তু আমি শেষ করতে পারবো না। যেমন তুমি দেখো এই যে এখানে উপরে 12, উপরে 14, এগুলো কি বলতো? এগুলো ভর সংখ্যা, নিচে রয়েছে 6, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে বুঝতেই পারছো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যাগুলো সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে আইসোটোপ বলা হয়। বোঝা গেল বিষয়টা? সোডিয়ামের এই হাইড্রোজেনের 3খানা আইসোটোপ, হাইড্রোজেনের 3টি আইসোটোপ বা সমস্থনিক। কি কি? প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, মাথায় রাখবে। আচ্ছা দাদা, তোমার এই ক্লোরিনের হচ্ছে তোমার কয়টি আইসোটোপ? ক্লোরিনের 2খানা সমস্থনিক, মানে 2খানা আইসোটোপ, আর ওরা কি অনুপাতে থাকে? 3:1 এই অনুপাতে থাকে। ক্লোরিনের পরমাণুর গড় পারমাণবিক ভর কত? হিসাব করতে হবে না, সরাসরি মাথায় রাখবা 35.5 ইউ। 35.5 ইউ। ক্লোরিনের পরমাণুর গড় পারমাণবিক ভর হচ্ছে 35.5 ইউ। দাদা ওই পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের একটা আইসোটোপ ব্যবহৃত হয়। ক্যান্সার রোগের চিকিৎসায় কোবাল্টের একটা আইসোটোপ ব্যবহৃত হয়। আয়োডিনের চিকিৎসা মানে গলগণ্ড রোগের চিকিৎসায় আয়োডিনের একটি আইসোটোপ ব্যবহৃত হয়। আইসোবারটা কি দাদা? আইসোবার রতে ভর যার ভর সংখ্যা সমান কিন্তু বাকিটা আলাদা, মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আলাদা, সেটা কিন্তু আইসোবার। বলছে ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু একই ভর সংখ্যা যুক্ত মৌলের পরমাণুগুলোকে কি বলে? আইসোবার বলে। চলো চলে আসি জীবনের মৌলিক একক। দেখো আচ্ছা, ওই 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক, তিনি ওই প্রথম ওই একখানা গাছের কর্ক নেয়। ঠিক আছে, মানে কর্ক মানে কি, মানে গাছের ছাল বলতে পারো, মানে ছাল দিয়ে তোমার কর্ক তৈরি হয়। তা সেই হচ্ছে সেটা কিন্তু মৃত, মানে হচ্ছে সজীব নয়। ঠিক আছে, তো এই কর্ক পরীক্ষা করেই কিন্তু তোমার ওই যে 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক তিনি কিন্তু কোষ আবিষ্কার করে ফেলেছিল। তা কোষ মানে কি? একটা ক্ষুদ্র কক্ষ। কোষ হচ্ছে একটা ক্ষুদ্র কক্ষ, ছোট হলঘর বলতে পারো, ক্ষুদ্র কক্ষ বলতে পারো। আচ্ছা, তা আমরা দেখলাম যে 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। আর একজন বিজ্ঞানী লিওয়েন হক, কি বিজ্ঞানী হক ওই 1674 সালে তিনি সর্বপ্রথম পুকুরে জলে মুক্ত সজীব কোষ আবিষ্কার করেছিল। দেখো বিজ্ঞানী রবার্ট হুক তিনি কিন্তু মৃত কোষ আবিষ্কার করেছিল। আর প্রথম যদি বলে প্রথম সজীব বা জীবিত কোষকে আবিষ্কার করে বিজ্ঞানী লিওয়েন হক, কত সালে? 1674 সালে। 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন কোষের ভেতরে উপস্থিত নিউক্লিয়াস, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে আমরা তো জানি, ওই নিউক্লিয়াস আবিষ্কার করেছিল বিজ্ঞানী রবার্ট ব্রাউন। 1839 সালে কোষের তরল ধাত্রকে প্রোটোপ্লাজম বলে অভিহিত করেছিলেন বিজ্ঞানী পারকিনজি। কোষ তত্ত্ব, দেখো দুজন বিজ্ঞানী কোষ তত্ত্ব দিয়েছিল, একজন স্লেইডেন আর একজন সোয়ান। তা এই দুই বিজ্ঞানী স্লেইডেন বলে যে সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত, আর সোয়ান বলে জীবনের মূল একক হলো কোষ। আর এক বিজ্ঞানী যার নাম রুডলফ ভিরচো 1855-তে, তিনি বলে সব কোষই ওই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। তাহলে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। দাদা এককোষী জীব কোনগুলো? ওই তোমার অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারাসেমিয়াম, ব্যাকটেরিয়া, এগুলো সবই হচ্ছে এককোষী জীব। দেখে না কোনটা কোন রকমের কোষ, ছবি দিয়ে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, আচ্ছা দাদা চলে আসি প্লাজমা পর্দা বা কোষ পর্দা, ওই প্রাণী দেহের সবচাইতে বাইরের যে আবরণী যে কোষীয় উপাদানকে তার মানে বহির পরিবেশ থেকে পৃথক রাখে, তাকেই কোষ পর্দা বলা হয়।
ঠিক আছে। দেখো কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনের মতো কিছু বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষ পর্দার মধ্যে দিয়ে চলাচল করতে পারে, যেতে পারে, আসতে পারে। যেমন আমরা ঘামি, তাই না? কোষ পর্দার হয়ে কিন্তু আমাদের দেহ থেকে মানে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড কিন্তু বেরিয়ে আসছে, বা বলতে পারো জল সহ মানে জল বেরিয়ে আসছে, তাই না বাস? তাহলে এটা কিন্তু বাস কি করে হচ্ছে? ওই কোষ পর্দার মধ্যে দিয়ে তোমার এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে। আচ্ছা, অভিস্রবণ কি? অভিস্রবণ হলো প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থায় মানে সমান না হওয়া পর্যন্ত মানে হচ্ছে তোমার জলের পরিবহন, সেটাই হচ্ছে অভিস্রবণ। আবার বলছি যে প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সমান না হওয়া পর্যন্ত জলের পরিবহনটাই হচ্ছে অভিস্রবণ। 3 রকমের আমরা দেখতে পারি এই ঘটনা। একটা হয়েছে লঘু স্মারক দ্রবণ, যেখানে বহির পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব যদি কোষীয় মাধ্যম অপেক্ষা বেশি হয়, তাহলে মানে তোমার কি কোষের মধ্যে জল ঢুকে যায়, সেটা হচ্ছে লঘু স্মারক। সোজা সাপটা ভাবে আমরা মাথায় রাখবো দাদা, কোষের মধ্যে যদি বাইরে থেকে জল যদি কোষের মধ্যে ঢুকে যায় তাহলে লঘু স্মারক। আর যদি এমন দেখা গেল বাইরেও জল সমান সমান, কোষের মধ্যেও জল সমান সমান, তাহলে জল ঢুকবেও না, বেরোবেও না, সেটা হচ্ছে তোমার কি, সেটা সমস্মারক। আর একটা মানে ঘটনা আছে যেখানে দেখলাম কোষের মধ্যে জল কমে গেছে, বাইরে জল রয়েছে বিশাল, মানে বাইরে বলছি সরি, মানে বাইরে জল কম আছে, কোষের মধ্যে জল বেশি আছে, তাহলে কোষ থেকে জল বেরিয়ে যাবে, সেটা কি বলা হয়? সেটা কিন্তু অতিসারক দ্রবণ বলা হয়। বোঝা গেল? তা লঘু সারক দ্রবণে তোমার কি হয়? আবার বলছি, বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকে যায়, তাই না? আর এখানে বাইরে থেকে যদি কোষের মধ্যে যদি জল ঢাকে তাহলে কোষটা ফুলে ফেপে উঠবে, অর্থাৎ রসস্ফীত হবে। সমসারক দ্রবণ মানে বাইরে থেকে কোষেও জল ঢুকবে না, বা কোষের থেকে বাইরে জল বেরোবেও না, তাহলে সেক্ষেত্রে কি হবে বস? সেক্ষেত্রে কিন্তু ওই কোষের আকারের কোনো পরিবর্তন হবে না, আকারটা অপরিবর্তিত থাকবে। আর এক রয়েছে যে অতিসারক দ্রবণ, মানে যেখানে কোষের জলের চাপ বেশি হয়ে গেছে, বাইরে জলই নেই, তাহলে কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ কোষ থেকে যদি জল বাইরে বেরিয়ে যায় তাহলে কোষের আকারটা কি হবে? চুপসে যাবে, কুঞ্চিত হয়ে যাবে, আর সেটাকেই বলা হয় অতিসারক দ্রবণ। কোনো সমস্যা? দাদা এন্ডোসাইটোসিস একটা খাদ্য প্রক্রিয়া। এন্ডোসাইটোসিস হচ্ছে একটা খাদ্য প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এককোষী অ্যামিবা এই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। তাহলে এককোষী অ্যামিবা যে প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে তার নাম কি? এন্ডোসাইটোসিস। মাথায় থাকবে। কোষ প্রাচীর কি? দেখো ওই কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদের সব থেকে বাইরের যে স্তর আর কি বলতে পারো। তা উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত, ঠিক আছে? যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিসরণ প্রক্রিয়ায় বেরিয়ে যায় তখন কোষের প্রোটোপ্লাজমে কুঞ্চন ঘটে এবং কোষ পর্দা কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরের দিকে সরে যায়, আর এই ঘটনাটা প্লাজমোলাইসিস। দাদা প্লাজমোলাইসিস কি? পরীক্ষায় প্রশ্ন চলে যাবে প্লাজমোলাইসিস কি, এই দিয়ে 4খানা বড় বড় অপশন ছেড়ে দেবে, যার মধ্যে একটা থাকবে যে যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায়, ব্যাপন নয়, অভিস্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায় তখন কোষের প্রোটোপ্লাজমের কুঞ্চন ঘটে এবং কোষ পর্দা কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরের দিকে সরে যায়, আর এই ঘটনাটা হচ্ছে প্লাজমোলাইসিস। কোনো সমস্যা? নিউক্লিয়াসের মধ্যে কি ক্রোমোজোম থাকে? অবশ্যই, অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। কোষ বিভাজন শুরুর ঠিক আগে থেকেই কিন্তু ক্রোমোজোমগুলোকে দেখা যায়। আর ওই ক্রোমোজোম কি করে? ক্রোমোজোম তোমার এই পিতা মাতা থেকে পরবর্তী প্রজন্মের মানে কি কি বৈশিষ্ট্য হবে, চোখ কান মুখ কোনটা কার মতো, মার মতো না বাবার মতো, কার মতো দেখতে হবে, সেই সমস্ত আর কি বৈশিষ্ট্যের বংশানুসরণের বার্তা নিয়ে আসে কি হিসাবে? ডিএনএ হিসাবে, ডিএনএ এর মাধ্যমে চলে আসে, ডিএনএ অণু হিসাবে। ডিএনএ বলে তো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা ক্রোমোজোম ওই ডিএনএ আর প্রোটিন দিয়ে গঠিত। ক্রোমোজোম কি? ডিএনএ আর প্রোটিন দিয়ে গঠিত। ডিএনএ তোমার হচ্ছে ডিএনএ এর কার্যকরী অংশকে জিন বলা হয়। ডিএনএ এর কার্যকরী অংশকে কি বলে? জিন বলে। ঠিক আছে, চলে আসি। দেখো আরও কিন্তু আনকমন টাইপের ছোট ছোট এর মধ্যে কিন্তু ভালো প্রশ্ন এখনো কিন্তু এড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু বারবার করে বলছি, কেউ আবার ভেবো না যে দাদা শুধু এই যে যেগুলো আজকে করাচ্ছি এটা করলেই কিন্তু তোমার নবম শ্রেণী কমপ্লিট, কখনোই নয়। এটা করলে আমি শুধু এখানে কি জন্য রেখেছি যে যেখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলোই পরীক্ষক তোলে সেই পয়েন্টগুলো আমি তুলছি আজকে। এখান থেকে এখনও কিন্তু তোমার এমনও কিছু পয়েন্ট আছে আনকমন টাইপের প্রশ্ন, সেটা কিন্তু তোমাকে জানতেই হবে, কারণ ওইগুলোই কিন্তু সবাই এড়িয়ে যায়, আর ওইগুলো কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু আছে, সেগুলো আমি বলবো, অসুবিধা নেই, মার্কিং করেও দেবো। দাদা এন্ডোপ্লাজমীয় জালক কি? এন্ডোপ্লাজমীয় জালক হচ্ছে তোমার মানে এক ধরনের জালক, এক ধরনের বড় জাল আর কি, জাল বলতে পারো। যা 2 রকমের জাল রয়েছে, একটা হচ্ছে
অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক আর একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। এই অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের গায়ে রাইবোজোম লেগে থাকে, সেই জন্য এদেরকে অমসৃণ দেখায়। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালককে একে মানে অমসৃণ বলছি কেন? কারণ এর গায়ে রাইবোজোম লেগে আছে, তাই একে আমরা অমসৃণ বলছি। আরে কি করে? প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে মানে প্রোটিন নিয়েই কাজ করে, ভেঙে চুরে মানে আর কি প্রোটিন নিয়ে কাজ করা ওর কাজ, ঠিক আছে। আর তোমার আরেকটা রয়েছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক, যেটা ফ্যাট বা লিপিড সংশ্লেষে সাহায্য করে। ফ্যাট বা লিপিড সংশ্লেষ বলতে পারো হজম করতে, ঠিক আছে, বা ভাঙতে বলতে পারো, হ্যাঁ। তা হচ্ছে তোমার কি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক কি করে? ফ্যাট বা লিপিড সংশ্লেষে সাহায্য করে। দাদা, এন্ডোপ্লাজমীয় জালক, এন্ডোপ্লাজমীয় জালক সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন পদার্থের, বিশেষ করে প্রোটিন পরিবহনের সাহায্যকারী জালক পথ হিসেবে কাজ করে। আর এন্ডোপ্লাজমীয় জালক সাইটোপ্লাজমীয় কাঠামো গঠনে সাহায্য করে। তাহলে সাইটোপ্লাজমের কাঠামো গঠনে সাহায্য করে কে? এন্ডোপ্লাজমীয় জালক। মাথায় রাখবো গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কোষগুলোতে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বিভিন্ন বিষাক্ত পদার্থ ড্রাগের নির্বিষ্করণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি বললাম? মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কোষগুলোতে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বিভিন্ন বিষাক্ত পদার্থ এবং ড্রাগের নির্বিষ্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাদা, গলগি বস্তু কি? ওই চ্যাপ্টা, একটা চ্যাপ্টা থলি। গলগি বস্তু হচ্ছে চ্যাপ্টা থলি, আর ওই তাকের ন্যায় সজিয়ে থাকে। চ্যাপ্টা থলি, চ্যাপ্টা থলি, চ্যাপ্টা থলি, ওই তাকের মতো সজিয়ে থাকে। যেমন তুমি কি দেখো না, তাকের উপরে একটা সাবানের উপর আরেকটা সাবান, তারপর আরেকটা সাবান, তারপর আরেকটা সাবান, বুঝতে পারলে? মানে একবারে ছখানা সাবানের একটা বান্ডিল। ওই ঠিক একই রকমই গলগি বস্তু চ্যাপ্টা থলির মতো ওই মানে তাকের ন্যায় সজ্জিত থাকে, আর সেটাকেই বলা হয় সিস্টারিন, ঠিক আছে। গলগি বস্তুর কাজ কি? প্রধান কাজ হচ্ছে এই খাদ্য প্যাকেটজাতকরণ করা। ওই বুঝতেই পারছো, একটা মানে একটা থলি আর একটা থলি আর একটা থলি, মানে এক এক থলিতে এক একটা খাবার, এক এক থলিতে এক একটা খাবার। ওই জন্য বলা হয় যে খাদ্যের প্যাকেটজাতকরণে কিন্তু সে কাজ করে। তাছাড়াও খাদ্য সঞ্চয় করা, সংশ্লেষিত খাদ্যের পরিমার্জন মানে মাপ মতো প্যাকেট করে রাখা, এইগুলো কাজ কি করে? ওই গলগি বস্তু করে। এছাড়াও গলগি বস্তুর বিশেষ ক্ষমতা রয়েছে যে সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি করতে পারে এবং লাইসোজোম সংশ্লেষ করতে পারে, লাইসোজোম সংশ্লেষেও অংশগ্রহণ করে। বোঝা গেল? এটা গুরুত্বপূর্ণ যে গলগি বস্তু কিছু কিছু ক্ষেত্রে সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি করতে পারে। আচ্ছা দাদা, লাইসোজোম কি? ওই লাইসোজোম হচ্ছে তোমার এই কোষের এক ধরনের বজ্র অপসারণ তন্ত্র বলে থাকি, বা মোদ্দা কথা কোষের মধ্যে কোনো কিছু খারাপ জিনিস হয়ে গিয়েছে, এবার সেইটাকে তো বাদ দিতে হবে, মানে সরাতে হবে, তাহলে তো কোষটাই নষ্ট হয়ে যাবে। ওই লাইসোজোম কি করবে? সেইটাকে খেয়ে ফেলবে, মোদ্দা কথা। ওই জন্য বলি লাইসোজোমকে কোষের এক ধরনের বজ্র অপসারণ তন্ত্র। আর যদি এমন কিছু হয়ে গিয়েছে যেটা সারানো সম্ভব না, খাওয়া সম্ভব না, তখন লাইসোজোম ফেটে যাবে, ফেটে গিয়ে পুরো কোষটাকেই ধ্বংস করে দেবে, বুঝতে পারলে? তা সেইটাই হচ্ছে তার জন্যই আর কি লাইসোজোমকে বলা হয় বজ্র অপসারণ তন্ত্র। তা কি করে দেখো, ওই তোমার কোষে প্রবিষ্ট বিজাতীয় বস্তু এমনকি জরাগ্রস্ত কোষীয় অঙ্গাণুগুলোকে পাচিত করে কোষের অভ্যন্তরীণ পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। এই হচ্ছে শুদ্ধ ভাষা, আমি যেটা বললাম সেটা খাস ভাষা, বুঝতে পারলে? আর কি, লাইসোজোম একটি জটিল যৌগকে ভেঙে সরল যৌগে পরিণত করে। কি করে? একটা জটিল যৌগে ভেঙে সরল যৌগে পরিণত করতে পারে। ওই জন্যই ভেঙে ভেঙে মানে বা মানে ওর মধ্যে কি বিরাট মানে বলতে পারো যে খতরনাক উৎসেচক আছে, সেই জন্য কিন্তু ওর ক্ষমতা আছে, ও কি করে কোষটাকে আর খেয়ে ফেলতে পারে। ওই জন্য কিন্তু লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, মানে নিজে মরেও যাবে আর একজনে মেরেও যাবে, এই জিনিসটা। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে দাদা, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। মাইটোকন্ড্রিয়ার দুখানা পর্দা রয়েছে, বাইরের পর্দায় ফুটো ফুটো আর ভেতরের পর্দায় ভাঁজ বিশিষ্ট। আর ওই ভাঁজটাই বেঁকে গিয়ে জায়গা তৈরি করে দেয়, আর সেই জায়গাতেই কিন্তু এটিপি তৈরি হয়, ঠিক আছে। আর এটিপি কি করে? ওই এটিপি তোমার হচ্ছে এই যে শক্তি এটিপি হিসাবে জমা থাকে। এটিপি মানে মুদ্রা বলতে পারো, পয়সার কয়েল, তাই না? তা এটিপির মধ্যে শক্তি জমা থাকে, যখন যেখানে শক্তির প্রয়োজন তখন ওই একখানা মুদ্রা, একখানা এটিপি, দুখানা এটিপি, এইভাবে কিন্তু এটিপি যায়। সেই জন্যই আমরা কিন্তু এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। আর মাইটোকন্ড্রিয়াকে অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু এই কারণেই বলি, ও কারণ কি? কারণ ওর নিজস্ব ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়া দেখো, কোষের মধ্যে ডিএনএ আছে, ঠিক আছে, মানে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, ঠিক আছে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার একটা ক্ষমতাকে ওর নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে, ওই জন্য ওকে অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু বলা হয়। ঠিক প্লাস্টিডও কিন্তু তাই। আর এই প্লাস্টিড দেখো, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত। দুই রকমের প্লাস্টিড, একটা ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। দাদা, ক্রোমোপ্লাস্ট আছে রঙিল, কিন্তু এর মধ্যে কিন্তু আবার মানে সালোক সংশ্লেষ করার জন্য ক্লোরোফিল থাকে। আর লিউকোপ্লাস্টের মধ্যে কিন্তু মানে সাদা বর্ণহীন প্লাস্টিড। দেখো, যে সকল ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল রঞ্চক থাকে তাকে ক্লোরোপ্লাস্ট বলে। দেখো, মাথায় রাখবা, ক্রোমো আর ক্লোরো দুটো কিন্তু আলাদা বিষয় বস। আবার বলছি, প্লাস্টিক দুই ধরনের,
একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টের মধ্যে কিছু কিছু মানে কিছু ক্রোমোপ্লাস্টে আমরা দেখলাম যে ক্লোরোফিল রঞ্চক রয়েছে, তার একটা আলাদা নাম দিয়ে দিলাম ক্লোরোফিল, ঠিক আছে। আর এই লিউকোপ্লাস্ট কি করে দাদা? লিউকোপ্লাস্ট হচ্ছে তোমার ওই হচ্ছে স্টার্চ, ফ্যাট, প্রোটিন এই সমস্ত দানা সঞ্চয় করে রাখে। দেখো ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠন ম্যাট্রিক্স বা ধাত্রে নিহত অসংখ্য আবরণী স্তর দ্বারা গঠিত। মাথায় রাখবা কি দ্বারা? ম্যাট্রিক্স বা ধাত্রে নিহত অসংখ্য আবরণী স্তর দ্বারা গঠিত। ওই মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিকেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, মাথায় রাখবা। কোষ গহ্বর দেখো, প্রাণীদের যে ভ্যাকুয়াল বা আমরা কোষ গহ্বর বলি না, ভ্যাকুয়াল আর কোষ গহ্বর একই জিনিস। তা প্রাণীদেহের ভ্যাকুয়াল তোমার হচ্ছে ছোট হয়, আর উদ্ভিদদের ভ্যাকুয়াল বিরাট বড়। একটা কোষ এই এতখানটি জায়গা ধরে ভ্যাকুয়ালই থাকতে পারে, মানে প্রায় 50 থেকে 90% স্থান এই ভ্যাকুয়ালই দরকার, মানে জায়গা দখল করে নেয়। তা ভ্যাকুয়াল কি করে? ভ্যাকুয়ালে প্রধানত খাদ্য সঞ্চয় করে রাখে, তোমার ওই অ্যামিনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অম্ল এবং কিছু প্রোটিন, এইগুলো কিন্তু ভ্যাকুয়ালের মধ্যে সঞ্চিত থাকে। দাদা তাহলে আমরা বুঝলাম যে কোষ কিন্তু বিরাট জিনিস। তাহলে একটা সজীব বস্তু, মানে বলতে পারো যে সজীব বস্তুর গঠনগত ও কার্যগত এককটাই হলো কোষ। কি বললাম? গঠনগত কার্যগত এককটাই হলো কোষ, মাথায় রাখবা। কোষ বিভাজন আমরা দেখো দু রকম ভাবে দেখি কোষ বিভাজিত হয়, দুই প্রকার, মানে কোষ বিভাজন দুই প্রকার। একটা হচ্ছে মাইটোসিস পদ্ধতি আর একটা মিওসিস পদ্ধতি। তো এই মাইটোসিস কি দাদা? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ জীবদেহের বৃদ্ধি বাড়ার জন্য কোষগুলো বিভাজিত হয়। বিভাজিত মানে কি? একটা কোষ থেকে অন্য কোষ উৎপন্ন, আবার সেই কোষ থেকে আরো কোষ উৎপন্ন, সেই কোষ থেকে আরো কোষ উৎপন্ন। এটা কি? মানে যে কোষ ভেঙে তোমার হচ্ছে মানে যে কোষ বিভাজিত হয়ে ভাগ হয়ে অন্য কোষ উৎপন্ন, এবং সেটা কেবল উদ্ভিদ বলো অথবা প্রাণী, মানে উদ্ভিদ তো নয়, সরি, প্রাণীদের বৃদ্ধির জন্য বিভাজিত হয়, সেই কোষ বিভাজন পদ্ধতি তুমি নাম দেবে মাইটোসিস। কি বললাম? মাইটোসিস পদ্ধতি। আর এক্ষেত্রে দেখা যায় যে এই মানে মাতৃকোষ বিভাজিত হয়ে, মানে যে কোষটা বিভাজিত হচ্ছে সেই কোষটা বিভাজিত হয়ে দুটো একই রকমের, এইটা বিভাজিত হলো, মানে ধরো বস, এটা হচ্ছে মাতৃকোষ, বিভাজিত হয়ে দুটো কিন্তু একই রকমের দুটো সমধর্মী অপত্য কোষ সৃষ্টি হয়। আর এদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে, এখানে যা ক্রোমোজোম এখানেও কিন্তু একই ক্রোমোজোম থাকে, মাথায় রাখবা। আর একটা রয়েছে তোমার ওই, মানে আর তো দেখলাম এটা হচ্ছে মানে জীবের বৃদ্ধি বা কলাকোষের ক্ষত সারাতে সাহায্য করে। আর একটা রয়েছে মিওসিস পদ্ধতি, যেখানে মানে জনন কোষ উৎপন্ন করার জন্য আর কি যে কোষ বিভাজিত হয় সেটা হচ্ছে মিওসিস পদ্ধতি। আর এই মিওসিস পদ্ধতিতে তোমার কি হয়? একখানা কোষ ভেঙে গিয়ে দুটো না চারটে হয়, মানে চারটে নতুন কোষ তৈরি, একটা ভেঙে চারটে হয়। ঠিক আছে, দেখো আমি ছবি দিয়ে কিন্তু তোমাদের ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম। চলো, আর এখানে আর এই লাইনটা মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ, যে নতুন অপত্য কোষে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। এটা কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় দেখা যায়? মিওসিসে। ঠিক আছে দাদা, কলায় চলে আসি। কলা, আচ্ছা কলা আগে দেখো, মানে অনেকগুলো কোষ মিলিয়ে একটা কলা তৈরি হচ্ছে। তাই বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে উদ্ভিদ কলাকে, আগে উদ্ভিদ কলা দেখে নাও, যে বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে উদ্ভিদ কলাকে দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ভাজক কলা, একটা স্থায়ী কলা। আর ভাজক কলা বর্ধনশীল কলা কিন্তু একই জিনিস। কি বললাম? ভাজক কলা আর বর্ধনশীল কলা কিন্তু একই জিনিস। দাদা ভাজক কলা দেখে নেবো আগে, চলো। ওই ভাজক কলাকে আবার তিনখানা পার্টে ভাঙা হলো। ঠিক আছে, ভাজক কলাকে তিনটে ভাগে ভেঙে দিলাম। একটা হচ্ছে আগায় রয়েছে তাই অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, আর একটা রয়েছে পাশে রয়েছে তাই পার্শ্বস্থ ভাজক কলা। ঠিক আছে, এক মিনিট দাদা। অগ্রস্থ ভাজক কলা কি করে? দেখো, অগ্রস্থ ভাজক কলা আমরা কাণ্ড ও মূলের অগ্রভাগে পাই। নামের মাধ্যমে মাথায় রাখবা, অগ্রস্থ আগায় পাই, সে কাণ্ডের আগায় হোক অথবা মূলের আগায় হোক, আগায় পেয়ে থাকি। আর কি করে? কাণ্ড আর মূলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। পার্শ্বস্থ ভাজক কলা দাদা পাশে থাকে, তাই না? ওই তোমার হচ্ছে কি কি করে? ওই তোমার ওই ক্রিয়ার কাণ্ড ও মূলের পরিধি বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, কিছু উদ্ভিদদের কাণ্ডের পর্বের কাছাকাছি নিবেশিত ভাজক কলা থাকে। মাথায় রাখবা, কাণ্ডের পর্বের কাছাকাছি তোমার ওই নিবেশিত ভাজক কলা থাকে। ভাজক কলার কোষগুলো খুবই সক্রিয়, ঘন সাইটোপ্লাজম যুক্ত, পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয়। কিন্তু কোষগুলো কোষ গহ্বর বিহীন। মাথায় রাখবে, ভালো তথ্য, যে ভাজক কলার কোষগুলো খুবই সক্রিয় হয়, ঘন সাইটোপ্লাজম যুক্ত, পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়, সাথে সুস্পষ্ট নিউক্লিয়াসও আছে, কিন্তু কোষ গহ্বর নেই, কোষ গহ্বর বিহীন। বোঝা গেল? এবার চলে আসে স্থায়ী কলা। দাদা স্থায়ী কলা কিন্তু দুই রকমের, একটা রয়েছে তোমার ওই সরল স্থায়ী কলা আর একটা জটিল স্থায়ী কলা। তো বলছে দেখো, যে কিছু নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার পর
ওই কোষগুলো, কোন কোষগুলো? ওই ভাজক কলার কোষগুলো তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তারা স্থায়ী পরিণত হয়ে যায়, মানে স্থায়ী কলায় পরিণত হয়। আর এইভাবে কোষের স্থায়ী আকৃতি, আকার এবং কাজ করার ক্ষমতা অর্জনের পদ্ধতিকে বিভেদীকরণটা বা ডিফারেন্সিয়েশন বলা হয়, মাথায় রাখবে। ঠিক আছে। আচ্ছা চলে আসি, দেখো তা তোমার এই যে আমরা দেখলাম যে স্থায়ী কলা দুই রকমের, একটা রয়েছে সরল স্থায়ী কলা। তা এই সরল স্থায়ী কলার মধ্যে অধিকাংশই প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত। আর এই প্যারেনকাইমা কলাগুলোর মধ্যে কিন্তু বড় বড় ফাঁক দেখা যায়, আর এই ফাঁকগুলোকেই বলা হয় কোষান্তর স্থান বা কোষান্তর রত্ন। মাথায় রাখবা এই প্যারেনকাইমার কলা সাধারণত কি করে? খাদ্য সঞ্চয় করে রাখে। কিছু 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 প্যারেনকাইমার কলায় কিন্তু তোমার এই ক্লোরোফিল পাওয়া যায়। কি বললাম? যে কিছু কিছু প্যারেনকাইমা কলায় ক্লোরোফিল পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় কি, মানে এরা সালোক সংশ্লেষ করতে পারে, তাই এদেরকে ক্লোরেন কাইমা বলে। মাথায় রাখবে এক একটা পয়েন্ট। কি বললাম আবার বলছি শোনো দাদা, সরল স্থায়ী কলার মধ্যে অধিকাংশই তো প্যারেনকাইমা, আর এই হচ্ছে তোমার এই কলার কোষগুলোর মধ্যে বড় বড় ফাঁকা স্থান দেখা যায়, আর এগুলোকেই বলা হয় কোষান্তর রত্ন বা কোষান্তর স্থান। এরা কি করে? খাদ্য সঞ্চয় করে রাখে। কারা? এই প্যারেনকাইমার কলার কোষগুলো। আর কিছু কিছু প্যারেনকাইমা কলার মধ্যে ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিল থাকে বলেই তো, ক্লোরোফিল থাকলেই সালোক সংশ্লেষ করতে পারবে, আর সালোক সংশ্লেষ করতে পারে বলেই এদেরকে ক্লোরেন কাইমা বলা হয়। আবার দেখা যাচ্ছে যে এমন কিছু প্যারেনকাইমা কলা যাদের কি মানে যে যারা কি জলজ উদ্ভিদের দেহে উপস্থিত থাকে, মানে কিছু 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 বড় বায়ু গহ্বর বিশিষ্ট প্যারেনকাইমা কলা, এদেরকে জলে ভাসতে সাহায্য করে। এই ধরনের প্যারেনকাইমা কলাকে এরেনকাইমা বলে। তাহলে প্যারেনকাইমা কয় রকমের দাদা বেরোচ্ছে? প্যারেনকাইমা দুই রকমের বেরোচ্ছে। একটা হচ্ছে ক্লোরেনকাইমা, যেখানে ক্লোরোফিল রয়েছে, সালোক সংশ্লেষ হচ্ছে। আর একটা দাদা এরেনকাইমা, যেটা উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করছে। বোঝা গেল? চলে আসি আর এক প্রকারের স্থায়ী কলা, মানে আর এক প্রকারের সরল স্থায়ী কলা, তার নাম হচ্ছে কোলেনকাইমা। প্যারেনকাইমা গেল, এবার কোলেনকাইমা যাবে, তারপরে স্ক্লেরেনকাইমা যাবে। প্যারেনকাইমার মধ্যে দুটো ভাগ আমরা দেখে নিয়েছি, একটা ক্লোরেনকাইমা, একটা এরেনকাইমা। এবার কোলেনকাইমা, ক্লোরেন আর কোলেন কিন্তু আলাদা। কোলেনকাইমা হলো অপর আর এক প্রকার স্থায়ী কলা, যা উদ্ভিদ দেহের নমনীয়তা বজায় রাখার জন্য দায়ী। ফ্লেক্সিবল, ওই যে লতা বা কিছু উদ্ভিদ দেখো না এদিক ওদিক দোলে অথচ ভাঙে না, ওই সেইটা মানে সেই দুলতে সাহায্য করে ওই তোমার ওই কোলেনকাইমা। মাথায় রাখবা, ঠিক আছে? তা দেখো দেখো এই কলার তোমার হচ্ছে কোষগুলো সজীব, লম্বাটে এবং অসমভাবে স্থূল প্রাচীর যুক্ত হয়। আর এই অসম স্থূলীকরণ সাধারণত কোষের কোণ বরাবর ঘটে। কোণ বরাবর ঘটে, মাথায় রাখবা, ঠিক আছে? চলে আসি তোমার আর এক প্রকারের সরল স্থায়ী কলা, যেটা রয়েছে স্ক্লেরেনকাইমা। দেখো বিভিন্ন রকমের সরল কলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা দুই রকমের দেখলাম, কোলেনকাইমা দেখলাম, এবার স্ক্লেরেনকাইমা দেখবো। দেখো স্ক্লেরেনকাইমা এরা কি করে? উদ্ভিদকে অনমনীয়, মানে নরম না শক্ত, হ্যাঁ মানে দৃঢ় এবং দৃঢ় থাকতে সাহায্য করে, মানে নরম না শক্ত থাকতে সাহায্য করে। যেমন ওই নারকেলের ছিবড়া দেখো না কেমন শক্ত, তার মানে ও বুঝেই গেছো যে নারকেলের ছিবড়ায় কি রয়েছে? তোমার ওই স্ক্লেরেনকাইমার কলা রয়েছে, ঠিক আছে? আর এই কলা কোষগুলো, মানে এই কলার কোষগুলো মৃত কোষ। তাহলে বুঝতেই পারছো যে সরল স্থায়ী কলার মধ্যে স্ক্লেরেনকাইমার কলার কোষগুলো কিন্তু মৃত কোষ। লিগনিনের উপস্থিতির জন্য, কিসের জন্য? লিগনিনের উপস্থিতির জন্য এদের কোষ প্রাচীরের মাঝে মাঝে স্থূল হয়, আর এদের কোষগুলো লম্বা এবং সবুজ দেখায়। কেমন? এই সব কলা তোমার ওই উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডিলে ঘিরে পাতার শিরা, উপশিরা এবং বীজ ও বাদামের শক্ত আবরণীতে অবস্থান করে। উদ্ভিদ মানে অঙ্গগুলোকে দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে? যেমন দেখো না বীজ, যেমন নারকেলের ভেতরে যে আচা বা মালাই বলো অনেকে, সেটা এত শক্ত হয় কি জন্য? কারণ ওখানে কিন্তু কি রয়েছে? স্ক্লেরেনকাইমার কলা, মানে স্ক্লেরেনকাইমা এই কলার কোষগুলো ওখানে কিন্তু রয়েছে। বুঝতে পারছো কোনো সমস্যা? চলো দাদা, এপিডার্মিস বা বহিত্বক কি? ওই তোমার হচ্ছে মাথায় রাখবা, এপিডার্মিস বা বহিত্বক হলো ওই উদ্ভিদদের, মাথায় রাখবা এই দেখো উদ্ভিদের সমগ্র দেহতলটি একটা আবরণী দ্বারা আবৃত থাকে, সেই আবরণীটাকেই বলা হচ্ছে এপিডার্মিস বা বহিত্বক, বাইরের অংশটা। বুঝতে পারছো? এটা কি করে? উদ্ভিদের বিভিন্ন অংশকে রক্ষা করে। তা দেখো উদ্ভিদ দেহ থেকে জলের অপচয় রোধ করতে, উদ্ভিদদের বাহ্যিক আঘাত এবং পরজীবী ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে কে? এই এপিডার্মিস বা বহিত্বক। মাথায় থাকবে দাদা।
পাতার এই বহিত্বকের বিভিন্ন স্থানে আমরা অসংখ্য ছোট ছোট ছিদ্র দেখতে পাই, আর এই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররত্ন। এর মধ্যে দিয়ে কি হয়, এর মধ্যে দিয়ে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস আদান প্রদান হয়। দেখো তাই বলছে যে পত্ররত্ন বৃক্কের আকৃতি দুটি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, এদেরকে রক্ষী কোষ বা প্রহরী কোষ বলা হয়। আর এরা কি করে, বায়ুমণ্ডল এবং উদ্ভিদদের মধ্যে গ্যাসের আদান প্রদানে সক্রিয় ভূমিকা পালন করে, সাথে উদ্ভিদদের বাষ্পমোচনও কিন্তু তোমার এই পত্ররত্নের মাধ্যমেই কিন্তু ঘটে। কেমন দাদা? ওই মরু অঞ্চলের উদ্ভিদদের মতো কিছু কিছু উদ্ভিদদের বহিত্বকের উপরিভাগ কি থাকে, কিউটিন, মাথায় রাখবে, কিউটিন নামক মোম জাতীয় পদার্থ, মানে পদার্থর পুরো আবরণে আবৃত থাকে। কারণ কি, কারণ যাতে জল সহজেই বাইরে বেরিয়ে না যায়, ঠিক আছে। সেই জন্য মরু অঞ্চলের উদ্ভিদদের বহিত্বকে তোমার এই কিউটিন শব্দটা মাথায় রাখবে, কিউটিন নামক মোম জাতীয় পদার্থের আবরণ থাকে, যাতে অযথা জল বাইরে না চলে আসে। দেখো কর্কের কোষগুলো মৃত, কোষান্তর স্থানবিহীন ও ঘন সন্নিবিশিষ্টভাবে সজ্জিত, এদের প্রাচীরে সুবেরিন থাকে। কর্কের কোষগুলোর প্রাচীরে কি থাকে বলো? কর্কের কোষগুলোর প্রাচীরে সুবেরিন থাকে, ঠিক আছে। আচ্ছা, চলে আসি জটিল স্থায়ী কলা। দাদা জটিল স্থায়ী কলা ওই তোমার জাইলেম আর ফ্লোয়েম, তাই না? জাইলেম এবং ফ্লোয়েম হলো এই দুই ধরনের জটিল স্থায়ী কলা। এরা উভয়ই কিন্তু তোমার এই নালিকা বান্ডিল ঘিরে সংবহন কলা হিসাবে কাজ করে। তো দেখো জাইলেম কলা তোমার ওই ট্রাকিড, জাইলেম বাহিকা, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু নিয়ে গঠিত। আর এই যে চারটে অংশ নিয়ে গঠিত, তার মধ্যে ট্রাকিড আর জাইলেম বাহিকা নলাকার এবং এরা জল ও খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে। ঊর্ধ্বমুখী পরিবহন বা উৎস্রোতে সাহায্য করে। ভালো তথ্য। কি দাদা আমরা কি জানলাম? আমরা জানলাম যে তোমার ওই জাইলেম কলার মধ্যে ট্রাকিড রয়েছে, জাইলেম বাহিকা রয়েছে, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু রয়েছে। তার মধ্যে এই চারটি ভাগের মধ্যে তোমার এই ট্রাকিড আর জাইলেম বাহিকা এরা কি করে, জল আর খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে। আচ্ছা দেখো, তোমার মাথায় রাখবে যে জাইলেম তন্তু উদ্ভিদদের মুখ্যত যান্ত্রিক সহায়তা প্রদান করে। কেমন? দেখো ফ্লোয়েম কলা হচ্ছে 5 প্রকার কোষের সমন্বয়ে গঠিত। ফ্লোয়েম কলায় আবার 5 রকমের কোষ রয়েছে। কি কি? সিপ কোষ, সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু আর ফ্লোয়েম প্যারেনকাইমা। এর মধ্যে ফ্লোয়েম কলা পাতা থেকে উদ্ভিদদের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন করে। তা মাথায় রাখবা ফ্লোয়েম তন্তু কিন্তু মৃত। ফ্লোয়েম তন্তু ছাড়া সব ফ্লোয়েম কোষই কিন্তু সজীব কোষ, কেবলমাত্র ফ্লোয়েম তন্তু কিন্তু মৃত। ভালো তথ্য। 5টি যে ফ্লোয়েম কলায় যে 5 রকমের কোষ রয়েছে, তার মধ্যে এই 5 রকম কোষের মধ্যে কিন্তু এই ফ্লোয়েম তন্তু হচ্ছে মৃত, বাকি সব সজীব। চলে আসি প্রাণীকলা। তা প্রাণীকলার মধ্যে প্রথমেই দেখে নাও যে রক্ত এক প্রকারের যোগ করা, ঠিক আছে। আবরণী কলায় চলে যাই। দেখো আমাদের এই যে রক্তবাহ, আমাদের মানে যার মধ্যে দিয়ে রক্ত বাহিত হয় বলতে পারো, এই রক্তবাহ এবং ফুসফুসের বায়ুথলি, এগুলো কিন্তু মানে যে ধরনের আবরণী কলা থাকে না, তাদেরকে আয়সাকার আবরণী কলা বলে। ভালো করে পড়ো কি বলছে দেখো, যে রক্তবাহ এবং ফুসফুসের বায়ুথলির তোমার এই সরল চ্যাপ্টাকৃতির এক প্রকার আবরণী কলা থাকে। এই আবরণী কলা কি প্রবেদক ভেদরূপে বিভিন্ন বস্তু পরিবহনে সাহায্য করে। আর এই রকম আবরণী কলাকে আয়সাকার আবরণী কলা বলা হয়। দেখে নাও এই যে চ্যাপ্টা দেখতেই পাচ্ছ, যে আয়সাকার আবরণী কলা বা শল্কাকার বলা হয় চ্যাপ্টা, ঠিক আছে। এরা কিন্তু ওই রক্তবাহ আর ফুসফুসের বায়ুথলি ছাড়াও আমাদের যে খাদ্য নালী এবং আমাদের মুখ গহ্বর, এই জায়গাতেও কিন্তু তোমার এই আয়সাকার আবরণী কলা পাওয়া যায়। কি বললাম বস? আবার বলো দাদা। আমরা ওই আমাদের রক্তবাহ, ফুসফুসের বায়ুথলি, আমাদের খাদ্যনালী আর আমাদের মুখ গহ্বর, এই সব জায়গায় আমরা শল্কাকার আবরণী কলা বা আয়সাকার আবরণী কলা পেয়ে থাকি। আর এরা কি করে? এরা হচ্ছে বিভিন্ন বস্তু পরিবহনে সাহায্য করে। গেল। চলো এবার আমাদের যে আমাদের ত্বকে আর এক রকমের আবরণী কলা পাওয়া যায়, যারা কি মানে যাদের কোষগুলো স্তরে স্তরে সজ্জিত থাকে। কারণ মানে যার কারণে আমাদের কি হয়, মানে ক্ষয়ক্ষতির হাত থেকে আমাদেরকে রক্ষা করে। তাই এই ধরনের আবরণী কলাকে তুমি বলবে যে স্থলীভূত আয়সাকার আবরণী কলা। কি বলছে দেখো, বলছি যে ত্বকীয় আবরণী কলার কোষগুলো একাধিক কোষস্তরে সজ্জিত থেকে কলাকে সুরক্ষিত মানে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। একটি নির্দিষ্ট সজ্জাক্রমে স্তরে স্তরে সজ্জিত হয়ে আবরণী কলা গঠন করে, তাই একে স্থলীভূত আয়সাকার আবরণী কলা বলে। তাহলে এই যে স্থলীভূত আয়সাকার আবরণী কলা আমরা কোথায় পাই? আমাদের ত্বকে পেয়ে থাকি। এবার দেখো আমাদের যে ক্ষুদ্রান্তের অন্ত আবরণী, আমাদের ক্ষুদ্রান্তের ভেতরে যে আবরণটা রয়েছে, সেই ভেতরের আবরণে মানে তোমাদের হচ্ছে
দেহের যেসব অংশে শোষণ এবং ক্ষরণ ঘটে সেই সকল অংশে কিন্তু তোমার আরেক রকমের কি থাকে, আরেক রকমের আবরণী কলা পাওয়া যায়, যেগুলো হচ্ছে লম্বাটে হয়, যেগুলো লম্বাটে, তাদেরকে বলা হয় স্তম্ভাকার, স্তম্ভাকার আবরণী কলা। দেখে নাও, ছবি দেখলে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো, এই যে লম্বাটে ছবিটা হয়তো ভালো বোঝাচ্ছে না, এ হচ্ছে লম্বাটে, স্তম্ভের মতো দেখতে, এরা হচ্ছে স্তম্ভাকার আবরণী কলা। কোথায় পাই? আমাদের ক্ষুদ্রান্তের অন্ত আবরণীতে, ক্ষুদ্রান্তের অন্ত আবরণীতে তোমার হচ্ছে মানে যেখান থেকে তোমার কি হয়, যেখান থেকে আমাদের যেখানে আমাদের কি বিভিন্ন উৎসেচক বা হরমোনগুলো খরিত হয়, সেই সকল জায়গায় কিন্তু আমরা তোমার এই স্তম্ভাকার আবরণী কলা দেখতে পাই। চলো, এবার আমাদের শ্বাসনালীতে কিন্তু তোমার এই স্তম্ভাকার আবরণী কলা থাকে, কিন্তু সেগুলো সিলিয়া যুক্ত, মানে এই স্তম্ভাকার আবরণী কলার উপরে চুলের মতো থাকে, তা সেইটাকে বলা হয় সিলিয়া। তা এই সিলিয়া যুক্ত আবরণী স্তম্ভাকার আবরণী কলাকে বলা হয় কি, মাথায় রাখবা, যে রোশম আবরণী কলা। এটাও কিন্তু আর এক প্রকারের আবরণী কলা। কোথায় পাই? আমাদের শ্বাসনালীতে, আমাদের শ্বাসনালীতে পাই। আর এই সিলিয়ার কাজ কি দাদা? এই সিলিয়া হচ্ছে চলন, কিন্তু চলেন, চলন মানে তো বোঝোই, চলন আর গমন কিন্তু আলাদা, মানে জায়গায় বসে নড়াচড়া করতে পারে। আর এই চলনের কারণেই সিলিয়াগুলো চলনে সক্ষম, তার জন্যই কিন্তু আমাদের যে শ্বাসনালীতে যে মানে বা দেহের ভেতরে ফুসফুসের মধ্যে যে আমাদের কি জমে, যে মানে ঠান্ডা লাগলে পরে যেসব বলতে পারে শ্লেষ্মা, সেই শ্লেষ্মাকে দেহের বাইরে বার করতে কিন্তু এরা সাহায্য করে। আর এক প্রকারের আবরণী কলা রয়েছে দাদা, ঘনকাকার আবরণী কলা। এরা হচ্ছে বৃক্কীয় নালিকায়, কোথায় বস? মাথায় রাখবে, বৃক্কীয় নালিকা, লালা গ্রন্থির নালিকায় কিন্তু পাওয়া যায় ঘনকাকার আবরণী কলা। কেমন? আর এই ঘনকাকার আবরণী কলায় কখনো কখনো কি গ্রন্থির মতো এক জায়গায় জমা হয়ে থাকে, তখন তাকে বলবে গ্রন্থিময় আবরণী কলা। চলো আরেকবার আমি একটু বলে দিই, কারণ এটা অনেকের গুলিয়ে যায়। দাদা, আবরণী কলা কত রকমের তুমি আমায় ভালো করে বলো তো। এই তোমার প্রথমেই চলে আসি শল্কাকার বা আয়সাকার আবরণী কলা, যেটা আমাদের রক্তবাহ, ফুসফুসের বায়ুথলি আর আমাদের ওই খাদ্যনালী এবং মুখগহ্বরে পেয়ে থাকি। কাজ কি? বিভিন্ন বস্তু পরিবহনে সাহায্য করা। বোঝা গেল? আর এক প্রকারের আবরণী কলা, যার নাম হচ্ছে স্থলীভূত আয়সাকার আবরণী কলা। এটাও আয়সাকার, শুধু আগে স্থলীভূত শব্দটা যুক্ত হবে। কারণ কি? কারণ এটা স্তরে স্তরে, মানে স্তরে স্তর বলতে পারো, স্তরে স্তরে থাকে। একই রকমই এইটাই যদি এর উপরে যদি আরো এরকম ৪-৫টা অনেকগুলো রাখো, তো একটা স্তর তৈরি হচ্ছে না? ওই জন্য এটাকে স্তরীভূত আয়সাকার আবরণী কলা বলে, যেটা আমাদের কোথায়? ত্বকে পাওয়া যায়। আমাদের ক্ষুদ্রান্তের অন্ত আবরণী, মানে ক্ষুদ্রান্তের ভেতরে যেখান থেকে মানে ক্ষরণ ঘটে, সে মানে সেই জন্য তোমার এই সেখানে কি থাকে? লম্বাটে, লম্বাটে মানে স্তম্ভের মতো আবরণী কলা পাওয়া যায়। তাই হচ্ছে এদেরকে আর এক প্রকার আবরণী কলা আমরা পেলাম, স্তম্ভাকার আবরণী কলা। আমাদের শ্বাসনালীতে, আমাদের শ্বাসনালীতে ওই লম্বাটেই স্তম্ভাকার আবরণী কলা পাওয়া যায়, কিন্তু ওদের মাথায় আবার চুল থাকে, মানে সিলিয়া থাকে এরকম চুলের মতো। ঠিক আছে? ওগুলো চলনে সক্ষম, ভেতরে কপঠাপ জমলে মানে শ্লেষ্মা জমলে সেটাকে বাইরে বার করে দিতে ওরা সাহায্য করে। ওই জন্য তোমার ওকে বলা হয় যে রোশম আবরণী কলা। কোথায় পাওয়া যায় দাদা? রোশম আবরণী কলা পাওয়া যায় আমাদের শ্বাসনালী, শ্বাসনালী, খাদ্যনালী নয়, শ্বাসনালী, মাথায় থাকবে। আর কোথায় কি পাওয়া যায়? ঘনকাকার আবরণী পাওয়া যায় আমাদের হচ্ছে বৃক্কীয় নালিকা আর লালা গ্রন্থিতে। চলো, যোগ কলা কি দাদা? রক্ত এক প্রকারের যোগ কলা, রক্ত এক প্রকারের যোগ কলা। রক্তের মধ্যে যে তরল ধাত্র তাকে প্লাজমা বলা হয়। আর কি থাকে? আর ওই রক্ত রসের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, তাই না? তা দেখো প্লাজমা কি করে? ওই হচ্ছে রক্তরস বা প্লাজমা প্রোটিন, খনিজ লবণ এবং হরমোন এইগুলো পরিবহনে সাহায্য করে। এছাড়াও তোমার এই মানে হচ্ছে রক্ত কি গ্যাসীয় পদার্থ, পাচিত খাদ্য, হরমোন এবং বজ্র পদার্থ সমূহকেও দেহের বিভিন্ন অংশে পরিবহনে সাহায্য করে। দেখো অস্থি মানে হাড়, হাড়ও কিন্তু আর এক প্রকারের যোগ কলা। এটি দেহ কাঠামো গঠনে সাহায্য করে, দেহকে যান্ত্রিক সহায়তা প্রদান করে, তাই না? আমাদের অস্থি বা হাড়ের কোষগুলো কিন্তু তোমার এই ক্যালসিয়াম আর ফসফরাসের যৌগ দ্বারা গঠিত। দেখো দুটি অস্থি, দুটি হাড় একে অপরকে ধরে রাখতে পারে, মানে একে অপরকে ধরে মানে একে অন্যকে ধরে রাখছে যে যোগ কলা দ্বারা, সেই যোগ কলার নাম হচ্ছে লিগামেন্ট। মাথায় রাখবে যে লিগামেন্টও কিন্তু আর এক প্রকারের যোগ কলা। দুটো অস্থি একে অপরের সঙ্গে মানে একে অপরের সাথে অন্য এক ধরনের যোগ কলা দ্বারা যুক্ত থাকে, তাকে লিগামেন্ট বলে। আমার কথা বুঝতে পারলে বস? কি বললাম আবার বলছি শোনো, দুখানা হাড় যে যোগ কলা দিয়ে যুক্ত থাকে সেটাকে লিগামেন্ট বলা হয়। এবার ওই আর একটা জিনিস আছে টেন্ডন বলা হয়। টেন্ডন ওই হাড়ের সাথে মাংস যোগ, মানে মাংসকে ধরে রাখে টেন্ডন। কি বললাম? হাড়ের সাথে মাংসকে ধরে রাখে টেন্ডন। তা আরও আর এক প্রকার যোগ কলা আছে যাকে তরুণাস্থি বলে। তরুণাস্থি ওই যে আমাদের নাক, কান, শ্বাসনালী, ষড়যন্ত্রে এবং আরও এক জায়গায় পাওয়া যায়, বুঝতেই পারছো, তাই না? তা মাথায় রাখবা, যার কোষগুলি পরস্পর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান করে।
আর এটা কি প্রোটিন ও শর্করা দ্বারা তৈরি, ঠিক আছে। নাক, কান, শ্বাসনালী, ষড়যন্ত্রে তরুণাস্থি বর্তমান মানে পাওয়া যায়। আর এক প্রকারের যোগ কলা আছে যেটা হচ্ছে শিথিল যোগ কলা। ত্বক ও পেশির মধ্যে রক্তবাহ এবং স্নায়ুকে ঘিরে অস্থি মজ্জায় অবস্থান করে, মাথায় রাখবে। কি বললাম? শিথিল যোগ কলা ত্বক ও পেশির মধ্যে রক্তবাহ স্নায়ুকে ঘিরে অস্থি মজ্জায় অবস্থান করে। এরা কি করে? এরা ওই কলাকোষের মেরামতের কাজ করে, কলাকোষের মেরামত করতে সাহায্য করে। আরও আর এক প্রকারের যোগ কলা রয়েছে, দেখো, যেটা হচ্ছে অ্যাডিপোস কলা বা মেদ কলা। এটা কি? ওই স্নেহ পদার্থ মানে ফ্যাট জাতীয় পদার্থ সঞ্চয় করে রাখে আমাদের ত্বকের নিচে। কোথায় পাওয়া যায়? ত্বকের নিচে। আর এরা কি করে? এরা তাপ নিরোধক হিসেবে কাজ করে। বস আরেকবার বলছি, শুনে নাও, কারণ এগুলো আমি দুবার করে বলছি, একটু সময় লাগুক, কারণ ভালো জিনিস, কারণ এখান থেকে প্রশ্ন হবেই হবে। বলছে রক্ত এক প্রকারের যোগ কলা। রক্তের তরল ধাত্রকে প্লাজমা বলে, আর ওর মধ্যেই লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা ভাসে। আর ওই রক্তরস বা প্লাজমা কি করে? হরমোন, তারপরে তোমার হচ্ছে খনিজ লবণ, আর কি প্রোটিন, এইগুলো হচ্ছে মানে বয়ে বয়ে নিয়ে যায়, তাই না? আর প্রবাহমান রক্ত আমাদের কি বয়ে নেয় যায়? গ্যাসীয় পদার্থ, পাচিত খাদ্য, হরমোন, বজ্র পদার্থ, এগুলো সবই কিন্তু পরিবহন করে, তাই না? আর দেখো, তাহলে রক্ত এক প্রকারের যোগ কলা, হাড় এক প্রকারের যোগ কলা। হাড় কি করে? আমাদের দেহ কাঠামো গঠনে সাহায্য করে, তাই না? আর তোমার এই হাড়ের কোষগুলো মানে অস্থির কোষগুলো ক্যালসিয়াম আর ফসফরাসের যৌগ দ্বারা গঠিত। আর এক প্রকারের যোগ কলা হলো লিগামেন্ট। কি বললাম? লিগামেন্টও কিন্তু আর এক প্রকারের যোগ কলা, যেটা দুটো হাড়কে যুক্ত করে, দুটো হাড়কে যুক্ত করে লিগামেন্ট, ব্যাস। টেন্ডন আর এক প্রকারের যোগ কলা, যে কি করে? হাড়কে মাংসর সঙ্গে যুক্ত করে, হাড়কে মাংসর সঙ্গে যুক্ত করে। দাদা, তোমার ওই হচ্ছে তরুণাস্থিও আর এক প্রকারের যোগ কলা, যেটা কি করে? যেটা তোমার ওই হচ্ছে আমাদের নাক, কান, শ্বাসনালী এবং ষড়যন্ত্রে পাওয়া যায়, মানে এদেরকে হচ্ছে তোমার কি এই তোমার হচ্ছে কি, এই মাথায় রাখবা, যারা কোষগুলি পরস্পর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান করে, মানে এই যে নাক, কান বা বলতে পারো যে শ্বাসনালী, ষড়যন্ত্র, এইগুলো তৈরি করে কি দিয়ে? এগুলো তৈরি প্রোটিন আর শর্করা দ্বারাই কিন্তু তৈরি, মাথায় রাখবা, ঠিক আছে। আর এক প্রকারের যোগ কলা দাদা শিথিল যোগ কলা আছে, যেটা আমাদের ত্বক এবং পেশির মধ্যে রক্তবাহ স্নায়ুকে ঘিরে এবং অস্থিমজ্জায় পাওয়া যায়, যেটা কলাকোষ মেরামত করতে সাহায্য করে এরা। আর এক প্রকারের যোগ কলা আছে অ্যাডিপোস কলা বা মেদ কলা, যেটা আমাদের ত্বকের নিচে পাওয়া যায়, স্নেহ পদার্থ বা ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে। আর এরা তাপ নিরোধক হিসেবে কাজ করে। চলো পেশি এবার দেখে নিই। পেশি কলা দাদা, পেশি কলা মানে বুঝতেই পারছো, আমরা হাঁটাচলা করি, সেগুলো হচ্ছে পেশি কলা। পেশির মধ্যে দু রকম আছে, একটা ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি। দাদা ঐচ্ছিক পেশি যাকে বলা হয় সরেক পেশি, ঠিক আছে। ঐচ্ছিক পেশিকে বলা হয় সরেক পেশি। ঐচ্ছিক মানে ইচ্ছা মতো আমরা নাড়াচাড়া করতে পারছি। দেখো, যে কলার কোষগুলো দীর্ঘ, নলাকার, শাখাবিহীন, বহু নিউক্লিয়াস যুক্ত। কি বললাম? মাথায় রাখবে, ঐচ্ছিক পেশি বা সরেক পেশি কলার কোষগুলো দীর্ঘ, নলাকার হয়, শাখাবিহীন হয়, বহু নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। তা সেটাই হচ্ছে ঐচ্ছিক পেশি বা বলতে পারো সরেক পেশি। কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে তোমার ওই খাদ্যনালীতে খাদ্যের চলন অথবা রক্তবাহের সংকোচন ও শিথিল হওয়ার ঘটনাটা কিন্তু ঐচ্ছিক নাড়াচাড়ার উদাহরণ। তাহলে ঐচ্ছিক পেশিকলা আমরা কোথায় পাই? খাদ্যনালীতে পাই, তারপরে হচ্ছে রক্তবাহে পেয়ে থাকি, ঠিক আছে, মাথায় রাখবা। দাদা, মসৃণ পেশি বা যাকে অনৈচ্ছিক পেশি বা যাকে বলা হয় অরেক পেশি কোথায় পাই? দেখো, এই যে অনৈচ্ছিক পেশি চোখের কনিয়া, কি বললাম? চোখের কনিনিকা এবং মূত্রনালী, সাথে ফুসফুসের ক্লোম শাখাতেও পাওয়া যায়। আর এই পেশিকোষ মানে এই পেশিকোষগুলো লম্বা, সূচালো, মাকুর মতো, প্রান্তযুক্ত মানে মাকুর মতো, এবং একক নিউক্লিয়াস যুক্ত, বহু নয়, একক নিউক্লিয়াস যুক্ত। মাথায় রাখবে, একটা কোষে একটাই নিউক্লিয়াস রয়েছে, একক নিউক্লিয়াস যুক্ত। আমরা কিন্তু দেখেছিলাম বস, ওই যে সরেক পেশিকলার কোষগুলোর কিন্তু একটা কোষে একাধিক মানে বহু নিউক্লিয়াস রয়েছে, শাখাবিহীন রয়েছে, কোনো শাখা মাখা নেই, নলাকার, নলের মতো, এবং দীর্ঘ, লম্বা আর কি, তাই না? সেটা হচ্ছে সরেক পেশি বা ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশির মধ্যে তোমার অনৈচ্ছিক বা মসৃণ বলো অথবা অরেক পেশি বলো, এরা হচ্ছে চোখের কনিনিকাতে, মূত্রনালী, ফুসফুসের ক্লোম শাখাতে পাওয়া যায়। আর এরা হচ্ছে লম্বা হয়, সুচালো হয়। ভালো করে একটু লক্ষ্য করে দেখো, সুচালো লাগছে না বস? সুচালো হয়, একখানায় নিউক্লিয়াস থাকে, মাকুর মতো দেখতে অনেকটা। চলো, আর এক রকমের তোমার হচ্ছে পেশি কোষ রয়েছে, যেটা হচ্ছে হৃৎপেশি। ওই তোমার হচ্ছে হৃৎপিণ্ড, তাই না? হৃৎপিণ্ডে রয়েছে হৃৎপেশি। তো মাথায় রাখবা যে হৃৎপেশির কোষগুলো নলাকার, শাখান্বিত এবং নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। কি বললাম? নলাকার, শাখান্বিত মানে শাখা ঠাখা আছে, এবং নিউক্লিয়াসও আছে। আর এরা হচ্ছে হৃৎপেশি। এরা কি করে? ওই তোমার হৃৎপিণ্ডের পেশি মানে একটা নির্দিষ্ট ছন্দিক গতিতে সংকুচিত প্রসারিত মানে একটা নিয়ম মেনে সংকুচিত প্রসারিত, হৃৎপিণ্ডকে সংকুচিত প্রসারিত হতে সাহায্য করে। বুঝলে কোনো সমস্যা? চলো,
দেখো আমাদের চলে আসি স্নায়ুকলা। স্নায়ুকলা তোমার হচ্ছে কি মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, স্নায়ুসমূহ এই সকল সবই কি স্নায়ুকলা দ্বারা গঠিত। তা এই কলার কোষগুলোকে বলা হয় নিউরন। কি বলে? নিউরন বা স্নায়ুকোষ। তা নিউরন একক নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিশিষ্ট একটি কোষ দেহ রয়েছে। দেখো এই যে কোষ দেহ রয়েছে, আবার তোমার নিউক্লিয়াসও রয়েছে, তাই না? আর মাথায় রাখবা কোষ দেহ থেকে লম্বা সরু সুতের ন্যায় যেগুলো বেরিয়েছে না, সেগুলোকে ডেনড্রাইট বলা হয়। আর তোমার হচ্ছে এই যে মাথায় রাখবা যে নিউরনের একটি একক দীর্ঘ প্রবর্ধক যেটা রয়েছে, এই দীর্ঘ প্রবর্ধকটির নাম হচ্ছে অ্যাক্সন। আর যে ছোট ছোট ক্ষুদ্র প্রবর্ধক একে বলা হয় ডেন্ডন। ঠিক আছে, ক্ষুদ্র প্রবর্ধককে ডেন্ডন বলে, আর দীর্ঘ প্রবর্ধককে অ্যাক্সন বলে। একটি নিউরন 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। বোঝা গেল? কোনো সমস্যা? চলো চলে আসি এবার। তারপরে দেখি জীব জগতের বৈচিত্র্য দরকার নেই আমাদের, ঠিক আছে, এটা আমাদের সিলেবাসে নেই। এবার চলে আসি গতি। দাদা গতির মধ্যে আমরা দেখব সব থেকে সরলতম গতি হলো সরল রৈখিক গতি। কি বললাম? সব থেকে সরলতম গতি হলো সরল রৈখিক গতি। দাদা অতিক্রান্ত দূরত্ব কি? অতিক্রান্ত দূরত্ব হলো কোনো বস্তুর দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব। একটা বস্তু এই জায়গা থেকে শুরু করে ঘুরে ঘুরে সাইটে গেল, মানে এতে গেল, আবার ঘুরে এসে চলে আসলো কোথায়? এই জায়গাতেই চলে আসলো। তাহলে সে ওই ব্যক্তি বা বস্তুর দ্বারা কতটুকু পথ অতিক্রম করা হয়েছে? বলবা গিয়েছে 60 কিলোমিটার, এসেছে 60 কিলোমিটার, টোটালে 120 কিলোমিটার। ওইটাই হলো ওই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেল? যার মান আছে, কোনো দিক ঠিক নেই। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বের মান আছে, দিক ঠিক নেই, তাহলে বুঝতে পারছি স্কেলার রাশি। তার স্মরণ বিষয়টা কি? স্মরণ হচ্ছে বস্তুর প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের ক্ষুদ্রতম দূরত্বকে স্মরণ বলে। এই যে একটা বস্তু ধরো এই জায়গাতে শুরু করে এই গেল, আবার কি এতে গেল, আবার তোমার হচ্ছে এই ওতেই ফিরে আসলো। তাহলে বস্তুর স্মরণ কতটা সরিয়েছে কতটা প্রথম আর শেষ দেখে তুমি বলো কতটা সরেছে? একটু সরিনি, অর্থাৎ স্মরণ শূন্য। বিষয়টা বোঝা গেল? কোনো সমস্যা? আচ্ছা দাদা, ওই যানবাহনের অতিক্রান্ত দূরত্ব মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে ওডোমিটার বলে। কি বলে? ওডোমিটার বলে। ঠিক আছে, এই প্রশ্ন করবা, মার্কিং করা আছে, নিজেরা করো। বলো বলো স্মরণ শূন্য হতে পারে কি? অবশ্যই শূন্য হতে পারে, আমরা দেখলাম। বলো স্মরণের মান বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা বেশি হতে পারে? কখনোই নয়, কখনোই কিন্তু স্মরণ অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি হবেই না। স্মরণের থেকে অতিক্রান্ত দূরত্ব বেশি হতে পারে, কিন্তু স্মরণ অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হবেই না, তাই না বস? চলো আচ্ছা বলো বস্তুর গতির হার। দেখো বস্তুর গতির হার পরিমাপের একটি উপায় হলো ওই একক সময়ে, মানে ধরতে হবে একটা নির্দিষ্ট সময়, মানে একটা একক সময়ে বস্তু কতটা দূরত্ব অতিক্রম করলো, ওই সেইটাই হচ্ছে বস্তুর কি বা ওই রাশির দ্রুতি নামে পরিচিত। মাথায় রাখবা যে বস্তুর গতির হার পরিমাপের একটি উপায় হলো একক সময়ে বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে সেইটা নির্ণয় করা, আর সেটাকেই দ্রুতি বলে। মানে পার সেকেন্ডে কতটা যাচ্ছে, পার মিনিটে কতটা যাচ্ছে, পার ঘন্টায় কতটা যাচ্ছে, সেটাই কিন্তু মাথায় রাখবা যে দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। দেখো দুইভাবে লেখা যায় মিটার পার সেকেন্ডকে, দেখে নাও। আর কি সেন্টিমিটার পার সেকেন্ডও হয়, আবার এদিকে কিলোমিটার পার আওয়ারও কিন্তু হয়। চারটেই দেখে নাও। এখান থেকে ধরো এটা তুলে দিল, সাথে এটা তুলে দিল, আর একটা ধরো এরকম তুলে দিল, ms টু দিয়ে দিল। বুঝতে পারলে? তাহলে কিন্তু এটা আলাদা জিনিস। চলো আচ্ছা, গড় দ্রুতি মানে কি দাদা? গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব হয় মোট সময়। মানে মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি, পক করে গড় দ্রুতি বেরিয়ে যাবে। তাহলে করে ফেলো এবার এই প্রশ্নটা, করে ফেলো। তারপরে চলে আসি আমরা গড় বেগ। দেখো গড় বেগ মানে তোমার এই প্রাথমিক বেগ আর অন্তিম বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বেগ পাওয়া যায়। আর একটা জিনিস মানে আর একভাবে গড় বেগ বেরোয় যে স্মরণ কতটা হয়েছে, ওই স্মরণকে যদি মোট সময় দিয়ে আমরা ভাগ করি, তাহলেও কিন্তু গড় বেগটা বেরিয়ে আসে। কি বললাম? যে প্রাথমিক বেগ আর অন্তিম বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও গড় বেগ আসে, অথবা স্মরণকেও যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি, তাহলেও কিন্তু গড় বেগটা বেরিয়ে আসে। আর এই দ্রুতি আর বেগের একক কিন্তু একই, ওই মিটার পার সেকেন্ড। কি বললাম? মিটার পার সেকেন্ড। এই প্রশ্নটা করবে, ভালো প্রশ্ন। এটা করবে, আমি তো বলেই দিলাম। আমি কিন্তু এই ক্লাসে নিউমেরিক্যালস করাচ্ছি না, তাহলে বিরাট বড় ক্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? আর হচ্ছে এখানে দেখে নাও যেটা বললাম যে গড় বেগ সমান স্মরণ বাই মোট সময়। চলে আসো ত্বরণ কি দাদা? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই ব্যয়িত সময়। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই ব্যয়িত সময়, মানে এতটুকু সময়ের মধ্যে কতটুকু বেগের কি পরিবর্তন ঘটলো, সেটাই ত্বরণ। কি বললাম? যে একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে বেগের যে পরিবর্তনটা ঘটছে,
সেই বেগের পরিবর্তন বলতে পারো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। কি বললাম? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণের এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে এইভাবেও লেখা যায় মিটার সেকেন্ড -2, মানে -2 মানে পার সেকেন্ড স্কোয়ার। সব কিন্তু জেনে এসেছো, চটপট এই প্রশ্নগুলো করে ফেলবা। চলে আসো দাদা, দূরত্ব সময় লেখচিত্র। এই যে দূরত্ব সময় লেখচিত্র থেকে আমরা কিসের ঢাল পাই বলো তো আগে সেটা? দূরত্ব সময় লেখচিত্র থেকে আমরা দ্রুতি পাই। দ্রুতি মাথায় রাখবে যে দ্রুতি বা বেগ বলতে পারো, ঠিক আছে? দ্রুতি বা বেগ পাই। আর এখানে দেখে নাও যে বস্তুর সমবেগ অসমবেগ কি হচ্ছে, দাগ বসছে না কেন? দেখো, বস্তুর সমবেগ অসমবেগ, তারপরে স্থির অবস্থা, এইগুলো প্রকাশ করার জন্য কিন্তু আমাদের কোন লেখচিত্রের প্রয়োজন? দূরত্ব সময় লেখচিত্রের প্রয়োজন। আবার বলছি, বস্তুর সমবেগ অসমবেগ স্থির অবস্থা এগুলো প্রকাশ করার জন্য দূরত্ব সময় লেখচিত্রের প্রয়োজন। এগুলো কিন্তু আমি তোমাদের ভালো মতো বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে বস্তুর দ্রুতি বের করতে দূরত্ব সময় লেখচিত্র ব্যবহার করা হয়, ঠিক আছে? আর দূরত্ব সময় লেখচিত্রের ঢাল আমাদের দ্রুতি বা বেগ দেয়, ঠিক আছে? তারপরে বলো বেগ সময় লেখচিত্র কি? দাদা দাদা কোনো বস্তুর সময়ের সঙ্গে বেগের পরিবর্তন, বেগ সময় লেখচিত্র দ্বারা প্রকাশ করা হয়। সময়ের সঙ্গে বেগের পরিবর্তন কি দাদা? সময়ের সঙ্গে বেগের পরিবর্তন তুমি বলবা সরণ, মাথায় রাখবা সরাসরি যে এই তোমার হচ্ছে বেগ সময় লেখচিত্র থেকে আমরা কিসের ঢাল পাই? সরণের ঢাল পাই, ঠিক আছে? তারপরে চলে আসি, দেখো এখানে তেমন কিছু নেই, চলে আসো। দেখো এখানে দেখো গতির 3টে সূত্র একদম ঝেড়ে ঘেঁষে মুখস্থ করে নাও। গতির 3টে সূত্র কি কি দাদা? প্রথম সূত্র হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। দেখো আমি একটু লিখে দিচ্ছি, ছোটো তো তো বোঝা যাচ্ছে না। ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। ভি মানে কি দাদা? ভি মানে হচ্ছে আমাদের অন্তিম বেগ, মাথায় রাখবে। ভি মানে অন্তিম বেগ, ইউ মানে প্রাথমিক বেগ, এ মানে ত্বরণ, আর টিতে সময়। 2 নম্বর সূত্র বলে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ মানে তো জানোই প্রাথমিক বেগ, টিতে সময়, এতে ত্বরণ। পরেরটা তৃতীয় সূত্র কি দাদা? তৃতীয় সূত্র হচ্ছে 2as ইজিক্যাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? এই 3টে সূত্র ঝেড়ে গেছে মুখস্থ করে হয়তো নিয়েছো, এখন দেখে নাও একটু, তাহলে পরে এই অঙ্কগুলো পারবা, করে নাও। তারপরে চিন্তা করো না, পারলে আমি তো রয়েছি। আচ্ছা, তারপরে চলে আসি, এখানে দেখো যে দ্রুতি, এটাও মাথায় রাখবা যে দ্রুতির সমান কিন্তু 2πr/t, 2πr/t, এটা দিয়েও কিন্তু অঙ্ক আসে। একটু ছোট্ট জিনিস মাথায় রাখো, দ্রুতি ভি ইজিক্যাল টু 2πr/t। আচ্ছা, যখন একটি বস্তু সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে গতিশীল হয় তখন এর গতিকে সমবৃত্তীয় গতি বলবো। মাথায় রাখবে যে যখন একটি বস্তু সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে গতিশীল হয় তখন এর গতিকে সমবৃত্তীয় গতি বলবো। দাদা এই যে বস্তুর সুষম বৃত্তীয় গতি, এরকম মানে কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। যেমন চাঁদ এবং পৃথিবীর গতি, তারপরে পৃথিবীর চারিদিকে বৃত্তাকার কক্ষপথে উপগ্রহের গতি, তারপরে বৃত্তপথে স্থির দ্রুতিতে সাইকেল আরোহীর গতি, এটাও কিন্তু বস্তুর সুষম বৃত্তীয় গতি। আচ্ছা, চলে আসি এবার বল ও গতির সূত্রাবলী। দেখো, বল ও গতির সূত্রাবলীর মধ্যে আমরা দেখে নেব যে কোনো বস্তুর, মাথায় রাখবে, কোনো বস্তুর গতিকে ত্বরান্বিত করতে হলে তারপর একটি অপ্রতিমিত বল প্রয়োগ করতে হবে। কোনো বস্তুর গতিকে ত্বরান্বিত করতে গেলে, মানে গতিটা বাড়াও অথবা কমাও বা গতি থামাও, যাই কিছু করো না কেন, তোমাকে একটা অপ্রতিমিত বল প্রয়োগ করতে হবে। অপ্রতিমিত বল প্রয়োগ করা মানে সেটা জাস্ট সরেছে বা থেমেছে, ঠিক আছে? চলো দাদা, নিউটনের প্রথম গতিসূত্র কি বলে? নিউটনের প্রথম গতিসূত্র বলে যে বাইরে থেকে বল প্রয়োগের দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সচল থাকবে। ছোটবেলা থেকে পড়ে আসছি যে বাইরে থেকে যদি তুমি কোনো কিছুর উপর বল প্রয়োগ না করো তাহলে দেখবা একটা স্থির বস্তু, তুমি ঘরের কোনো একটা বোতল রেখে দিয়েছো, দেখবা যদি তুমি দীর্ঘদিন ধরে হাত না দাও বা কোনো কারণে যদি ভূমিকম্প কিছু না হয়, যদি মানে কিছু না হয়, তাহলে দেখবা দীর্ঘদিন ধরে কিন্তু বোতল সেখানেই থাকবে, এক চুলো এদিক ওদিক যাবে না। বিষয়টা বুঝলে? এবার যদি পাহাড় থেকে একটা মানে একটা সাইকেলের চাকা গড়িয়ে যাচ্ছে, যদি পাহাড় একই ঢাল থাকে, তাহলে দেখবা যে প্রথম মানে যে একই ঢাল থাকলে মানে যে সেখানে কিন্তু অবশ্য আস্তে আস্তে গতি কমবে, মানে গতি একসময় এসে থেমে যাবে, কারণ কি ঘর্ষণ বলের জন্য, মানে বোঝা কথা বোঝো। যদি এই ঘর্ষণ বল যদি না থাকতো না, তাহলে দেখবা ওই একই গতিতে কিন্তু সারা জীবন ছুটেই যাচ্ছে।
বিষয়টা বুঝতে পারছো? সেটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র, আর যাকে জার্ডের সূত্র বলা হয়। আর নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা এবং সাথে জার্ডের সূত্র সম্পর্কে, মানে জার্ড ধর্ম সম্পর্কে জানতে পারি। কি বললাম? নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা আর জার্ডের ধর্ম সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এখানে একটু দেখে নাও ছোট্ট করে যে বিজ্ঞানী গ্যালিলিও, যে দ্য লিটল ব্যালেন্স বইটি কার লেখা? গ্যালিলিওর লেখা, মাথায় রাখবা। দ্য মোটুতে আনততল বেয়ে পরন্ত বস্তুর পতনের হার সংক্রান্ত তথ্য প্রকাশ করেন কোন ব্যক্তি? বিজ্ঞানী গ্যালিলিও। কত সালে? 1889 সালে। একটু মাথায় রাখবা, কারণ গুরুত্বপূর্ণ, দেওয়া আছে, তুলে দিলে কিছু করার নেই। আচ্ছা, প্রথম পেন্ডুলাম ঘড়ির নকশা কে তৈরি করেছিল? বিজ্ঞানী গ্যালিলিও। কত সালে? 1640-এ, মাথায় রাখবা। চলে আসি। আচ্ছা দেখো, জাড্য বা জড়তা হলো বস্তুর গতির কিংবা স্থিতিশীল অবস্থার পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেওয়ার স্বাভাবিক প্রবণতা। বস্তুর ভরই বস্তুর জাড্য পরিমাপ করে, মাথায় রাখবে, বস্তুর ভরই বস্তুর জাড্য পরিমাপ করে। আচ্ছা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে দেখো, তার আগে দেখে নাও যে বস্তুর ভর আর তোমার এই বস্তুর ভর ও গতিবেগের গুণফলকে ভরবেগ বলা হয়, মাথায় রাখবা। যে পি ইজ ইকাল টু এম ভি। পি মানে কি? পি মানে ভরবেগ, এম মানে ভর, আর ভি মানে গতিবেগ। তা মাথায় রাখবা, বস্তুর ভর এবং গতিবেগের গুণফলকে বস্তুর ভরবেগ বলে। ভরবেগের এস একক কি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড দাদা। আচ্ছা দাদা, দ্বিতীয় সূত্র কি বলে? দ্বিতীয় সূত্র বলে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বলের অভিমুখেই ভরবেগের পরিবর্তন ঘটে। সরাসরি মুখস্থ করে নিবা। আচ্ছা বলো তো, আমরা দেখলাম যে বলের একক কি? বলের একক মাথায় রাখবো যে কেজি নিউটন পার সেকেন্ড স্কোয়ার। কি বললাম? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা সরাসরি বলতে পারি নিউটন। বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা নিউটন, মাথায় রাখবা। অঙ্কটা করবা, করে নিও। আচ্ছা, না পারলে আমি রয়েছি, অসুবিধা নেই। তৃতীয় সূত্র কি বলে দেখো, তা নিউটনের তৃতীয় সূত্র বলে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। দেয়ালে তুমি ঘুষি মারছো, দেয়াল কিন্তু উল্টে তোমাকে প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে তোমার হাতে লাগলো, নাহলে কিন্তু লাগতো না। বন্দুকে গুলি চালাচ্ছ, দেখবে বন্দুক একটু হলেও পেছনের দিকে যাবে। এখানেও কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র কাজ করছে। তারপরে এই যে নৌকার উপর লাফ দিয়ে তুমি সামনে চলে আসলে, মানে নৌকাটাও পেছনের দিক গেল, তুমিও কিন্তু সামনে চলে আসলে। এখানেও তৃতীয় গতিসূত্র কাজে লাগছে, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সেটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। বিষয়টা বোঝা গেল? ভরবেগ। আচ্ছা, ভরবেগের সূত্রটা মাথায় রাখবা। এরপর কিন্তু এই সূত্র মাথায় না রাখলেও হবে, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, তাও মাথায় রাখবা যে M1 U1 প্লাস, এক মিনিট দেখো দাগটা ভালো বসছে না, আমি বলে দিই, শুনে নাও যে M1 U1 প্লাস M2 U2 ইজ ইকাল টু M1 V1 প্লাস M2 V2। এই জায়গা আছে, তুমি দেখে নিও। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা। এরপর কিন্তু এই নিউমেরিক্যালসগুলো করতে হবে। চলো তারপরে চলে আসো এখানে, আর তেমন কিছু নেই, প্রশ্নগুলো করবা। চলে আসো এখানে। এবার চলে আসি পরের অধ্যায়টা কি আছে, মহাকর্ষ থেকে দেখো বলছে যে বলের কারণে তোমার যে একটা ত্বরণের সৃষ্টি হচ্ছে এবং যা বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরায়, আর ওই বলের অভিমুখ সবসময় বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে হয়। বিষয়টা বোঝো, তুমি একটা পাথরে দড়ি বেঁধে যদি এমন বৃত্তাকার পথে ঘোরাও, তাহলে তুমি কি দেখবা, যে পাথরটা কিন্তু প্রত্যেক বিন্দুতে কিন্তু ওর দিক পরিবর্তন হচ্ছে, আর ওর টানটা কোন দিকে? টান কিন্তু ওই কেন্দ্রর দিকে। তাহলে এই ধরনের যে বল, এই বলকে তুমি বলবা অভিকেন্দ্র বা কেন্দ্রাভিমুখী বল। উদাহরণ কি দাদা? ওই তোমার ওই যে যেমন হচ্ছে অভিকেন্দ্র বলের কারণেই কিন্তু চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাই না? আচ্ছা, সর্বজনীন মহাকর্ষীয় সূত্র কি বলে? বলে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই মহাবিশ্বে প্রতিটি বস্তু অন্য সব বস্তুকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্রটা মুখস্থ করে নাও। মুখস্থ তো করে নিয়েছো অলরেডি, তাই না? ভালো মতো, যে বড় হাতের এফ দাদা, এফ ইজ ইকাল টু জি ইন্টু বড় হাতের এম ইন্টু ছোট হাতের এম বাই ডি স্কোয়ার। যেখানে এফ মানে বল, কোন বল দাদা? অভিকর্ষ বল। জি কি? জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক দাদা। এম হচ্ছে বড় বস্তুর ভর, আর ছোট হাতের এম হলো ছোট বস্তুর ভর, আর ডি মানে হচ্ছে বস্তু দুটোর মধ্যেকার যে দূরত্ব, সেই দূরত্বের বর্গ, তাই না? এখানে তো সেটাই বলছে, দেখো বস্তুটার দূরত্বের বর্গ, যাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। আর এটা দিয়েই কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে। তা দেখো, জি হলো তোমার হচ্ছে কি, জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, মাথায় রাখবা।
জি কিন্তু অপরিবর্তনশীল, মানে কোথাও তুমি পৃথিবী বলো, চাঁদে যাও, মঙ্গলে যাও, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে যাও, জি কিন্তু কোনোদিন, মানে জির যে মান, সে মান কোনোদিনই পরিবর্তন হবে না। দেখো তাই এখানে মাথায় রাখবা সর্বজনীন মহাকর্ষ সূত্র হচ্ছে কে আবিষ্কার করে? বিজ্ঞানী নিউটন কিন্তু, ঠিক আছে, মাথায় রাখবা আইজ্যাক নিউটন। আচ্ছা, তার সাথে এটাও গুরুত্বপূর্ণ যে যে বলে, যদি বলে যে নববীক্ষণ আলোক যন্ত্রের নকশা কে তৈরি করেছিল? আইজ্যাক নিউটন হবে। আচ্ছা, কেপলারের 3টে সূত্র একটু পড়ে নিও। প্রথম সূত্র বলে যে প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে আবর্তন করে এবং সূর্য ওই উপবৃত্তাকার পথের যে কোনো একটি কোণে, মানে যে কোনো একটি ফোকাসে অবস্থান করে। 2 নম্বর মানে কেপলারের দ্বিতীয় সূত্র বলে যে গ্রহ এবং সূর্যের মধ্যে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। 3 নম্বর বলে যে গ্রহ এবং সূর্যের মধ্যে গড় দূরত্বের ত্রিঘাত গ্রহের পর্যায়কালের বর্গের সঙ্গে সমানুপাতিক। বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে মাথায় রাখবা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মানে জি এর তোমার একক কি? তা এসআইতে জি এর হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কি বললাম? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। দেখো ওই হেনরি ক্যাভেন্ডিশ নামে একজন বিজ্ঞানী, যিনি একটি সুবেদী তুলাযন্ত্রের সাহায্যে জি এর মান নির্ণয় করেছিলেন। তা জি এর গ্রহণযোগ্য মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মানটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, তাহলেই কিন্তু এই মানে প্রশ্নগুলো করতে হবে। প্রশ্নগুলো করতে পারবা, তোমাদের শিখিয়ে দিয়েছি। এখানে দেখে নাও যে সর্বজনীন মহাকর্ষ সূত্রের গুরুত্ব কি। বলে যে বল আমাদেরকে পৃথিবীর সঙ্গে আটকে রাখছে, তারপরে পৃথিবীর চারিদিকে চাঁদের ঘূর্ণায়ন গতি, সূর্যের চারিদিকে গ্রহগুলো গতি এবং চাঁদ ও সূর্যের কারণে জোয়ারের উৎপত্তি, এটাও কিন্তু সর্বজনীন মহাকর্ষ সূত্রের গুরুত্ব। দাদা, অভিকর্ষজ ত্বরণ কি? দেখো আমরা ত্বরণ সম্পর্কে তো জেনেছিলাম, ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, তাই না? যে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এবার অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কি, ওই পৃথিবীর কারণে, পৃথিবীর যে টান রয়েছে, মাধ্যাকর্ষণ বলে, তার জন্য কোনো বস্তুর যে গতির পরিবর্তন হচ্ছে, সেইটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যাকে জি দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর এর একক সেম, মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল? কোনো সমস্যা? বোঝা গেল? দেখো পৃথিবীর ব্যাসার্ধ মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে ক্রমাগত বৃদ্ধি পায়। ওই জন্য এই অভিকর্ষজ ত্বরণের মান নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরুর দিকে কিন্তু বেশি। মাথায় রাখবে কোন দিক থেকে কোন দিকে বেশি? নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরুর দিকে বেশি। আর ভূপৃষ্ঠে কিন্তু ধ্রুবক, মানে ভূপৃষ্ঠে ধ্রুবক মানে কি, ভূপৃষ্ঠে তুমি আর কি সমান বলতে পারো। মানে সমান মানে কি, ভূপৃষ্ঠে তোমার জি এর মান কিন্তু যেটা ধরা আছে সেটা এখানে দেখে নাও, তোমার হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখে নাও, এই যে মাথায় রাখবা যে ভূপৃষ্ঠে তোমার হচ্ছে বাড়েও না কমেও না, ভূপৃষ্ঠে যা আছে সেম থাকবে সব বস্তুর জন্যই। যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন? আর এই ছোটো হাতের জি বার করার সূত্রটা একটু দেখে নাও। ছোটো হাতের জি সমান বড় হাতের জি ইন্টু এম পার আর স্কোয়ার, মানে বড় হাতের এম পার আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা চলে আসি, অঙ্কগুলো করবে। আচ্ছা দেখো ভর কি? দাদা ভরই হলো বস্তুর জাড্যের পরিমাপ। ভর কি? বস্তুর জাড্য, মানে জড়তা। একটা বস্তুর মধ্যে কতটুকু জড় আছে, জড় পদার্থ আছে, সেইটাই হচ্ছে ওই বস্তুর ভর। তা কোনো বস্তুর ভর যত বেশি তার জাড্যও তত বেশি, সিম্পল ব্যাপার। আর এই ভর কিন্তু অপরিবর্তিত, ভর কিন্তু কখনোই পরিবর্তন হবে না। পৃথিবীতে বলো, চাঁদে বলো, মহাবিশ্বের যে প্রান্তেই যাও না কেন, ভর কিন্তু কখনো পরিবর্তন হবে না। একটা বস্তুর ভর যদি এখানে তোমার হচ্ছে 60 কেজি হয়, তাহলে কিন্তু চাঁদে গিয়েও 60 কেজি থাকবে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা দেখো, কোনো বস্তুর ভর ধ্রুবক, এটা হচ্ছে মানে পরিবর্তন হয় না, আমরা দেখলাম। ওজন বিষয়টা কি? দেখো ওজন হচ্ছে কোনো বস্তু যে বলে পৃথিবীর দিকে আকর্ষিত হয়, তাকেই ওই বস্তুর ওজন বলে। আচ্ছা, আমরা বল সমান কি জেনেছিলাম দাদা? বল সমান ভর ইন্টু ত্বরণ, তাই না? তাহলে তাহলে এখানে কি বলছে ভালো করে বোঝো, যে কোনো বস্তু যে বলে, এই যে বলে পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে, সেইটাই হচ্ছে ওই বস্তুর ওজন, তাই না? তাহলে তুমি বলবা দাদা, তাহলে এখানে আমরা যদি ওজন বার করতে চাই, ওই বস্তুর ভর লাগবে এবং পৃথিবীর যে বল দ্বারা তাকে টানছে, তাহলে পৃথিবীর জি এর মান লাগবে। তাহলে জি আর এম গুণ করলে পরেই তুমি ডব্লু পেয়ে যাবা। ডব্লু মানে ওজন, বিষয়টা বুঝতে পারলে? তাহলে ওজন বার করতে গেলে কি করবা? ভরের সাথে পৃথিবীর যে জি মানে কি অভিকর্ষজ ত্বরণের মান, সেটা গুণ করবা, ওজন চলে আসবে, ঠিক আছে। দাদা চাঁদের ক্ষেত্রে কি হয়? দেখো চাঁদের ক্ষেত্রে কি হয়, চাঁদে কোনো একটা বস্তুর ওজন পৃথিবীতে সেই বস্তুর ওজনের 1/6 হয়। মানে 1/6 মানে কি বলছে বোঝো। মানে ধরো চাঁদে একটা বস্তুর ওজন 10 কেজি, তাই না? তাহলে পৃথিবীতে সেই বস্তুর ওজন কি হবে?
10 কেজি তো হয় না, তোমার হচ্ছে ওজনের একক কিন্তু নিউটন, ঠিক আছে। তা চাঁদে একটা বস্তুর ওজন হচ্ছে 10 নিউটন, তা পৃথিবীতে সেই বস্তুর ওজন কী হবে, তার 6 গুণ হয়ে যাবে, 60 নিউটন, 60 নিউটন হয়ে যাবে, 60 নিউটন। এবার আমি যদি বলি বলো তো বস যে পৃথিবীতে একটা বস্তুর ওজন 12 নিউটন, কত নিউটন, 12 নিউটন, তাহলে চাঁদে কি হবে, সঙ্গে সঙ্গে বলবা 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 নিউটন। চাঁদে ওই বস্তুর ওজন হবে 2 নিউটন। বিষয়টা বুঝতে পারলে কোনো সমস্যা, করে ফেলবা এগুলো। তারপরে চলে আসো, মাথায় রাখবা চাপ সমান কি, ঘাত বাই ক্ষেত্রফল। চাপ সমান হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। চাপের একক কি, চাপের একক তো আমরা পাস্কেল জেনেছি, তার সাথে মাথায় রাখবো আরো দুটো মানে এই পয়েন্টার, যে নিউটন পার মিটার স্কোয়ার। কি বললাম, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার মাথায় রাখবে, ঠিক আছে। প্লবতা বল কি বলতো, প্লবতা বল হলো ওই যে বলের দ্বারা মানে কোনো একটা বোতল যদি তুমি জলের মধ্যে ফেলে দাও, বোতলটা ভাসে, মানে মোদ্দা কথায় জল বোতলকে ওপরে ভাসার জন্য একটা বল প্রয়োগ করছে, সেই বলটাই হচ্ছে প্লবতা বল। বিষয়টা বুঝলে, চলো চলে আসি। আর্কিমিডিসের সূত্রটা মাথায় রাখবা। কি বলছে দেখো, যে একটি বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো পরিবাহীতে নিমজ্জিত থাকলে এটা একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে, এবং এই বলের মান বস্তু কর্তৃক অপসারিত পরিবাহীর ওজনের সমান হয়। এইটাই আর্কিমিডিসের নীতি বলে। বোঝা গেল যে কি বলছে। ধরো এই হচ্ছে সমুদ্র, তোমার হচ্ছে একটা জাহাজ হচ্ছে সমুদ্রে যে ভাসছে, মানে জাহাজ যতটা জল তোমার হচ্ছে মানে যে দেখো জাহাজের যে অংশটা নিচে ডুবে রয়েছে, এই ততটা জলই কিন্তু মানে ওই জাহাজকে ওপরে ভাসার জন্য বল প্রয়োগ করবে। বিষয়টা বুঝতে পারলে, সেইটাই আর্কিমিডিসের নীতি আর কি বলে। তোমাদের বোঝানোর সময় কিন্তু আমি যখন এই মানে টেলিগ্রামে ক্লাস করিয়েছি, এই সমস্ত ক্লাস হয়ে গেছে, তা সেখানে কিন্তু ভালো মতো বুঝিয়ে দিয়েছি। দেখো স্বর্ণের ঘনত্ব মাথায় রাখবা, স্বর্ণের ঘনত্বটা, জলের ঘনত্ব মাথায় রাখবা। এখানে দেখো আপেক্ষিক ঘনত্বটা গুরুত্বপূর্ণ, যে আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। বলছে যে কোনো পদার্থের আপেক্ষিক ঘনত্ব হলো ওই পদার্থের ঘনত্ব ও জলের ঘনত্বের অনুপাত, ঠিক আছে। দেখো তারপরে মাথায় রাখবা যে আর্কিমিডিসের নীতি কি বলে দাদা, আর্কিমিডিসের নীতিকে অনুসরণ করেই এই তোমার জাহাজ ও ডুবোজাহাজের নকশা তৈরি হয়, ল্যাক্টোমিটার, হাইড্রোমিটার এইগুলো তৈরি হয়। আর এই ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা যাচাই করার জন্য তৈরি করা হয়েছিল, হাইড্রোমিটার তোমার এই তরলের ঘনত্বের জন্য তৈরি করা হয়েছিল, ঠিক আছে। আর এই আপেক্ষিক ঘনত্বের কিন্তু কোনো রকমের কোনো একক ঠেকক নেই, ঠিক আছে, এককবিহীন একটা রাশি। চলে আসি এরপরে কি আছে দেখো, কার্য শক্তি থেকে দেখে নাও। যে কৃতকার্য সমান কি, কৃতকার্য সমান বল ইন্টু সরণ, ঠিক আছে। কৃতকার্য সমান বল ইন্টু সরণ। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের অভিমুখে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে বস্তুর উপর কৃতকার্য বলবা 1 জুল কৃতকার্য করা হয়েছে। কি বললাম, কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুর ওই বলের অভিমুখেই যদি মানে বলের দিকে যদি বস্তুর 1 মিটার সরে যায়, তাহলে বলবা সেক্ষেত্রে কৃতকার্য হয়েছে। কতটুকু, 1 জুল। কার্যের একক কি, মাথায় রাখবা, কার্যের একক হচ্ছে জুল। অঙ্কটা করবা, তারপরে এটা করবা। চলে আসো, দেখো যে শক্তি, দেখো মাথায় রাখবা কার্য ও শক্তি উভয়েরই একক হচ্ছে জুল। আর 1 কিলো জুল সমান কি, 1 কিলো জুল সমান 1000 জুল। আচ্ছা তারপরে দেখো চলে আসি, দেখো ঠান্ডা লেগেছে তো মানে অতটা করতে পারছি না, যাই হোক এটা দেখে নাও, কষ্ট করে বুঝে নাও বস। যদি বলে যে শক্তির সংরক্ষণ সূত্র, দেখো ওই তোমার তাপের যান্ত্রিক তুলনাঙ্কের মান নির্ণয় করেছিল কে, বিজ্ঞানী এই যে জুল, ঠিক আছে। কি তিনি ওই শক্তির সংরক্ষণ সূত্র পরীক্ষা করেই কিন্তু তাপের যান্ত্রিক তুলনাঙ্কের মানটা নির্ণয় করেছিলেন, কে, জুল। মাথায় রাখবে, ভালো তথ্য। আচ্ছা তারপরে দেখো কি বলছে, যে বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। মাথায় রাখবে যে বস্তুর দ্রুতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার গতিশক্তিও বৃদ্ধি পায়, ঠিক আছে। তা দেখো গতিশক্তির সূত্রটা মুখস্থ রাখবা, যে হাফ এম ভি স্কোয়ার, এই দিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা তারপরে চলে আসি, দেখো বলছে যে বস্তুর ওপর কার্যের ফলেই হচ্ছে বস্তুতে শক্তি সঞ্চিত থাকে, মাথায় রাখবা। আর সেই মানে সেই বস্তুতে সেই শক্তিটা স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকে। কি বললাম, বস্তুর উপর কার্যের ফলে বস্তুতে যে শক্তিটা সঞ্চিত থাকে, সেই সঞ্চিত শক্তিকেই মানে বলবা যে স্থিতিশক্তি। বোঝা গেল। স্থিতিশক্তির সূত্র কি, স্থিতিশক্তির সূত্র হচ্ছে দেখো mgh, মাথায় রাখবে। স্থিতিশক্তির সূত্র হচ্ছে mgh। কৃতকার্য সমান বল ইন্টু সরণ, আমরা আগেই দেখেছি। আর এখানে দেখো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বস্তুর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। কি বললাম, উচ্চতা বৃদ্ধি পেলে কিন্তু বস্তুর স্থিতিশক্তিও বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো চলে আসো, এখানে দেখো ক্ষমতা হচ্ছে কি, ক্ষমতা হচ্ছে কৃতকার্যের হার পরিমাপ করায় ক্ষমতার দ্বারা। কি বললাম, কৃতকার্যের হার পরিমাপ করায় ক্ষমতার দ্বারা। ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়, কৃতকার্য বাই সময়, মাথায় রাখবে। ক্ষমতা হচ্ছে কৃতকার্য বাই সময়। বলো যে 1 কিলো ওয়াট, 1 কিলো ওয়াট সমান কত ওয়াট, 1000 ওয়াট, মাথায় রাখবে। 1 কিলো ওয়াট সমান
1000 ওয়াট। আর দেখো যদি এখানে দেখো 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, মাথায় রাখবে 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। ঠিক আছে, অঙ্ক করতে হবে। দেখো বাণিজ্যিক এককটা মাথায় রাখবা, যে শক্তির বাণিজ্যিক একক কি কিলোওয়াট ঘন্টা, মাথায় রাখবে যে শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, এখানে দেওয়া আছে, দেখো যে বাড়ি ঘরে বা শিল্প কারখানা এবং বাণিজ্য সংস্থায় ব্যবহৃত শক্তিকে কিলোওয়াট ঘন্টা এককে প্রকাশ করা হয়। 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁶ জুল। কীভাবে এটা আসছে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম। আর বৈদ্যুতিক শক্তিকে ইউনিট দ্বারা প্রকাশ করা হয়, 1 ইউনিট সমান 1 কিলোওয়াট ঘন্টা, 1 ইউনিট সমান 1 কিলোওয়াট ঘন্টা। চলো এবার দেখো এরপরে শব্দ আছে, শব্দ থেকে কি মানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি কি আছে দেখো। বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়, আর যেসব পদার্থ বা উপাদানের মধ্য দিয়ে শব্দ বিস্তার লাভ করে তাকে মাধ্যম বলে, মাথায় রাখবে। ঠিক আছে, দেখো শব্দ এক প্রকারের যান্ত্রিক তরঙ্গ, যা বিস্তারের জন্য কঠিন, তরল বা গ্যাসীয় কোনো না কোনো মাধ্যম লাগবেই, কারণ শূন্যের মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ কিন্তু বিস্তার লাভ করতে পারে না, তাই তো। আচ্ছা দাদা, আমরা দেখলাম যে পরপর দুটি ঘনীভবন ও তনুভবনের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা, এই চিহ্নটার নাম কি, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। কি বললাম, পরপর দুটি ঘনীভবন ও তনুভবনের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, যাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আর মিটার হচ্ছে যার এসআইতে একক। ঠিক আছে, চলে আসি কম্পাঙ্ক। দাদা কম্পাঙ্ক বলতে বোঝায় একটা ঘটনা যা কত দ্রুত ঘটছে। যেমন তুমি একটা ড্রাম বাজাচ্ছ, সেই ড্রামটা কত দ্রুত বাজাচ্ছ, সেটাই হচ্ছে তোমার কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক কি হার্জ, মাথায় রাখবে। আর কম্পাঙ্ককে নিউ, গ্রিক শব্দ নিউ, এই যে চিহ্নটা দেখো, এই যে অনেকটা ইউ এর মতো, এই যে এটাকে নিউ বলা হয়। ঠিক আছে, যে নিউ দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। পর্যায়কাল কি দাদা, যে একটি নির্দিষ্ট বিন্দুকে পরপর দুটি ঘনীভবন ও তনুভবন অতিক্রম করতে যে সময়টা প্রয়োজন সেই সময়কেই পর্যায়কাল বলা হয়, যাকে টি দিয়ে প্রকাশ করা হয়। এই কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি, যে তোমার মাথায় রাখবা নিউ অর্থাৎ কম্পাঙ্ক সমান 1 বাই পর্যায়কাল, মানে টি আর কি। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি। দেখো এখানে বলছে যে তরঙ্গের বিস্তার দাদা সাম্যমান থেকে দুই পাশের মাধ্যমের আন্দোলনের সর্বোচ্চ মানকে তরঙ্গের বিস্তার বলে, যাকে এ বর্ণ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর এখানে দেখো মাথায় রাখবে, যে শব্দ যত বেশি শ্রুতিমধুর সেই শব্দ তত বেশি গুণ বা জাতি রয়েছে বা জাতি বলা হয়। ঠিক আছে, একটি মাত্র কম্পাঙ্কযুক্ত শব্দকে সুর বলে। আর তোমার হচ্ছে যদি কোনো শব্দ একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দের মিশ্রণ তৈরি করে তাকে তাহলে স্বর বলে, মানে একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দকে তুমি বলবা স্বর। দেখো আমি এই যে আজকে যেগুলো বলছি এবং কালকে তোমাদের যে আনকমন টাইপের যে পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো বলবো, এগুলো কিন্তু না পড়লে না পরের দিন যে নিউমেরিক্যালসগুলো করাবো সেগুলো ঘন্টাও বুঝতে পারবা না। সেই জন্য বলছি এই দুটো ক্লাস অন্তত দেখবাই, তাহলে কিন্তু নিউমেরিক্যালস বুঝতে পারবা। চলো, আর এখানে দেখো, আর যেগুলো বলছি অবশ্যই মুখস্থ করে না। দ্যুতি সমান কি, দ্যুতি সমান তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক, দ্যুতি সমান তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। দেখো যদি বোঝো, আমি তোমাদের টেলিগ্রামে যে ক্লাস করিয়েছি সেখানে তুমি যেভাবে বুঝেছো তাহলে কিন্তু এটা মুখস্থ করার কোনো যুক্তিই নেই। কিন্তু তোমরা যারা ইউটিউবে আমার ক্লাসগুলো করো, তোমরা তো আর সেই ক্লাস পাচ্ছ না, সেই জন্য বলছি মুখস্থ করে নিবা। তারপরে বলছে দেখো যে বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগ 331 মিটার পার সেকেন্ড, আর 22 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 344 মিটার পার সেকেন্ড। এই ছকটা পড়ে নিবা, যেগুলো হচ্ছে আমি দেখো মার্কিং করে দিয়েছি, এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তাছাড়া প্রত্যেকটাই পড়ে নিবা। সনিক বম কি, ওই তোমার হচ্ছে কোনো বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে যদি বেশি হয় তাহলে সেই বস্তুর মানে বেগকে শব্দোত্তর বেগ বলা হয় বা সুপারসনিক স্পিড বলা হয়, আর সেটাই হচ্ছে সনিক বম। ঠিক আছে, হ্যাঁ মানে সেই শব্দটা তীক্ষ্ণ এবং জোরালো হয়, সেই জন্য সেটাকে সনিক বম বলা হয়। তাহলে চলে আসো প্রতিধ্বনি। দেখো এটা গুরুত্বপূর্ণ লাইন, যে আমাদের হচ্ছে মস্তিষ্কে এই যে শব্দের রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। আর ওই শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস থেকে প্রতিফলকের মধ্যে কমপক্ষে দূরত্বটা 17.2 মিটার হতে হবে, মাথায় রাখবে কেমন। শব্দের অনুরণন কি দাদা, যে কোনো বড় হলঘরে উৎপন্ন শব্দ যতক্ষণ পর্যন্ত শোনা যাওয়ার মতো পর্যায়ে থাকে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন দেওয়ালে বারবার কি হয়, আঘাত পেতে থাকে বা প্রতিফলিত হতে থাকে। এইভাবে বারবার প্রতিফলনের ফলে শব্দের যে দীর্ঘক্ষণ যাবৎ অস্তিত্ব থাকে সেটাই হচ্ছে শব্দের অনুরণন। তারপরে চলে আসো, দেখো আমরা যে শব্দগুলো শুনতে পারি, মানে আমাদের জন্য শ্রুতিগোচর শব্দ হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শব্দ আমরা শুনতে পারি। 20 হার্জের কম যদি হয়, মানে যে শব্দ ধরো 20 হার্জের কম কম্পাঙ্ক, মানে 20 হার্জের কম, তা সেটা কিন্তু আমরা শুনতে পারবো না, বা 20,000 হার্জের বেশি হলেও আমরা শুনতে পারবো না। আমরা সেই শব্দগুলোই শুনতে পাই যেগুলো 20 থেকে 20,000 হার্জের মধ্যে রয়েছে। ঠিক আছে,
আর মাথায় রাখবা কিছু কিছু প্রাণী যেমন কুকুর এবং শিশুদের এরাও কিন্তু 20,000-এর বেশি 25,000 পর্যন্ত শব্দ শুনতে পারে, মাথায় রাখবা। ঠিক আছে। আর 20 হার্জের নিচে কম্পাঙ্কযুক্ত শব্দকে বলা হয় শব্দের তর শব্দ। দেখো 20 থেকে 20,000 পর্যন্ত যে শব্দোত্তর যে শব্দ রয়েছে, মানে 20 থেকে 20,000 কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। কেন? কারণ আমরা শুনতে পাই, সেই জন্য আমরা বলেছি ওকে শ্রুতিগোচর শব্দ। 20 যদি কম হয়, 20 নিচে হলে পরে সেটা বলে শব্দেতর। আর 20 যদি বেশি হয়, 20 বেশি হলে সেটাকে বলবা শব্দোত্তর। ঠিক আছে, বা আল্ট্রাসাউন্ড বলবা তাকে। দেখো এখানে লেখা আছে, মানে পয়েন্ট করে দিয়েছি। দেখো গন্ডাররা 5 হার্জের মতো কম কম্পাঙ্কের শব্দও কিন্তু শুনে যোগাযোগ করতে পারে, তিমি এবং হাতিও তাই। আর দেখো যে শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি হলে তাকে শব্দতর শব্দ বা আল্ট্রাসাউন্ড বলা হয়। ডলফিন, বাদুড়, শুশুক এরা কিন্তু এই শব্দ উৎপন্ন করে খাবার খোঁজে বা একে অপরের সাথে কথা বলে। ঠিক আছে। আচ্ছা, তা দেখো এই যে শব্দতর শব্দ কি কি কাজে লাগে। এই যে শব্দোত্তর শব্দকে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ থেকে প্রতিফলিত করিয়ে তোমার হৃৎপিণ্ডের ছবি তৈরি করা হয়। আর এই প্রযুক্তিকে বলা হয় ইকোকার্ডিওগ্রাফি। তারপরে আল্ট্রাসাউন্ড হচ্ছে তোমার এই স্ক্যানার, তোমার এই যন্ত্রে শব্দতর শব্দ তরঙ্গ ব্যবহার করে মানব শরীরের অভ্যন্তরীণ অঙ্গসমূহের ছবি তোলা হয়। তারপরে ডাক্তাররা আমাদের দেহের বিভিন্ন অঙ্গ, লিভার, গল ব্লাডার, ইউরেটর, কিডনি, এই সব ছবি তুলতে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করেন। ঠিক আছে। তারপরে মাথায় রাখবা এই যে আল্ট্রাসনোগ্রাফি কি। আল্ট্রাসনোগ্রাফি তোমার এই গর্ভাবস্থায় ভ্রূণের জন্মগত ত্রুটি এবং বৃদ্ধির অস্বাভাবিকতা নির্ণয় করতে কিন্তু তোমার এই আল্ট্রাসনোগ্রাফি ব্যবহার করা হয়, মাথায় রাখবে। সোনারের পুরো কথা কি গুরুত্বপূর্ণ, যে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তারপরে চলে আসো, দেখো মানুষের কানটা দেখে নিও, পড়িয়ে দিয়েছি অবশ্য, যে বহিঃকর্ণর নাম হচ্ছে কর্ণছত্র। আর এই যে শব্দ আমাদের কানের মধ্যে দিয়ে মানে যে নল দিয়ে প্রবেশ করে সেই নলকে অডিটরি নল বলা হয়। আর এই যে মধ্য কর্ণের মধ্যে যে তোমার হচ্ছে হারত্রয় রয়েছে, সেটা কি হ্যামার রয়েছে, এনফিল রয়েছে, আর কি রয়েছে স্টিপার। ঠিক আছে, মাথায় রাখবা। আর এখানে তেমন কিছু নেই, চলে আসো পরের অধ্যায়। দেখো এবার চলে আসো একদম শেষে, আর একটা অধ্যায় আছে আমাদের মানে আরেকটা কি যেন অধ্যায় রয়েছে, খাদ্য সম্পদের উন্নতি সাধন। ঠিক আছে, দেখে নাও তাহলে কমপ্লিট হয়ে যায়। চলে আসো, একটু কষ্ট করো বস। এই যে চলে এসেছি আমরা খাদ্য সম্পদের উন্নতি সাধন, যার মধ্যে দেখে নেব প্রথমেই কি বলছে। খাদ্য সম্পদের উন্নতি সাধন বলছে, দেখো দেখো বলছে কিছু কিছু খাদ্যশস্যের চাষ বর্ষাকালে করা হয়, এদের খারিফ শস্য বলে। তাহলে খারিফ শস্য কোনগুলো, যেগুলো বর্ষাকালে করা হয়, যেমন জুন থেকে অক্টোবর পর্যন্ত এই শস্যের চাষ করা হয়। আর কিছু কিছু শস্যের চাষ শীতকালে করা হয়, যে তোমার এই নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, এদেরকে রবি শস্য বলা হয়। তা খারিফ শস্য হচ্ছে ধান, সরিষা, অরহর, ভুট্টা, তুলা, মুগ, বিউলি, এগুলো হচ্ছে খারিফ শস্য। ঠিক আছে। আর রবি শস্য কোনগুলো, গম, মটর, সরিষা, তিসি, এগুলো হচ্ছে রবি শস্য। বলছে 1952 থেকে 2010 সাল পর্যন্ত চাষযোগ্য জমির পরিমাণ কেবলমাত্র 25% বৃদ্ধি পেয়েছে। এগুলো মাথায় রাখবা। যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমি দাগিয়েছি। এর মধ্যে কিন্তু আরও এক্সট্রা তথ্য আছে আনকমন টাইপের, আমি বারবার করে বলছি, সেগুলোও তোমাকে পড়তে হবে। দেখো উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন ও কার্বন, জল এবং হাইড্রোজেন এবং মাটি থেকে 13টি পরিপোষক সংগ্রহ করে। কয়টি? 13টি পরিপোষক সংগ্রহ করে। কি কি একটু দেখে নাও ছকটা। বায়ু থেকে কার্বন এবং অক্সিজেন, জল থেকে হাইড্রোজেন আর অক্সিজেন, মাটি থেকে দুই রকমের পরিপোষক নেয়। এক হচ্ছে অতিমাত্রিক পরিপোষক, আর একটা হচ্ছে স্বল্পমাত্রিক পরিপোষক। যেটা অতিমাত্রিক মানে বেশি পরিমাণে লাগে, ওই তোমার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আর অল্প মাত্রায় নেয় আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন, মলিবডিনাম আর হচ্ছে ক্লোরিন, মাথায় রাখবা। আর এখানে দেখে নাও যে কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট কি, মানে যে প্রক্রিয়ায় ওই খামারে উৎপন্ন বর্জ্য পদার্থ, ওই পশু পাখির মলমূত্র, শাকসবজির খোসা, এই সমস্ত পচিয়ে মানে বিয়োজন ঘটিয়ে তোমার হচ্ছে তৈরি করা হয় কম্পোস্টিং। ঠিক আছে, বা যাকে বলে কম্পোস্ট। এবার এই কম্পোস্ট তৈরি হয়ে গেল, এবার তার সাথে যদি কেঁচো যোগ করে দেওয়া হয়, তাহলে কেঁচো যোগ করে আবার আর বিয়োজন ঘটানো হয়, তাহলে সেটাকে বলা হয় ভার্মি কম্পোস্ট। মানে ওই কম্পোস্টে কেঁচো ব্যবহার করে যে জৈব সার তৈরি হয় সেটাকে ভার্মি কম্পোস্ট বলে। বোঝা গেল? দেখো মিশ্র চাষ কি, একই জমিতে একই সাথে দুই রকম বা তিন রকমের চাষ, দুই রকমের চাষকে মানে দুই বা তিন রকমের চাষকে বলা হয় মিশ্র চাষ। যেমন গম ছোলা, গম সরিষা, মিশ্র চাষ। ঠিক আছে, বাদাম সরিষা। ইন্টারক্রপিং কি, ওই একই রকমই। ইন্টারক্রপিং বলতে একই সময়ে একই জমিতে একটি নির্দিষ্ট ধরন মেনে দুই বা ততোধিক শস্য ফলানোকে বোঝায়, যেমন সোয়াবিন, বটবটি, বাজরা, তারপরে বটবটি। ঠিক আছে, বুঝতে পারলে বিষয়টা? চলো। আচ্ছা, তারপরে দেখো এখানে এটা পড়বা, আগাছা। এই যে আগাছার নামগুলো পড়বা।
এই তোমার হচ্ছে জেনথিয়াম, তারপরে পার্থেনিয়াম, তারপরে কি বলছে সাইপেরিনাস, রোটান্ডাস, এগুলো সব কিন্তু আগাছার নাম। তাহলে এরকম এই তিনটে দিয়ে একটা অন্য কিছু দিয়ে বলবে নিম্নলিখিত কোনটি আগাছা নয়। বুঝতে পারলে? আসতেই পারে কিন্তু, মানে আমার কাছে মনে হলো এটা বেশ গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি কিন্তু বলে দিলাম। এটাও গুরুত্বপূর্ণ। দেখো যে এই যে তোমার হচ্ছে পরিপোষকের শতকরা পরিমাণ দুধে স্নেহ পদার্থ থাকে 3.6%, প্রোটিন থাকে 4%, শর্করা থাকে 4.5%, খনিজ থাকে 0.7%, জল থাকে 78%, আর ভিটামিন B1, B2, B12, ডি, ই এই ভিটামিনগুলো পাওয়া যায়। এর মধ্যে দুধটাই বেশি ইম্পর্টেন্ট, দুধটাই শুধু মাথায় রাখবা, তাহলেই হবে। ঠিক আছে? আর কি আছে? আর হচ্ছে তোমার এখান থেকে দেখবা মৎস্য উৎপাদনকে কি বলে? পিসি কালচার না ফিসি কালচার? বলো। মৎস্য উৎপাদনকে বলা হয় তোমার হচ্ছে পিসি কালচার। ঠিক আছে? আমারও মনে নেই, অনেক দিন আগে পড়া ছিল তো, যাই হোক দেখে নিও। এটা মাথায় রাখবা যে সামুদ্রিক মৎস্য ভাণ্ডার মাছের পরিমাণ আরও হ্রাস পাওয়ার জন্য যে ধরনের তোমার হচ্ছে মৎস্য চাষের মাধ্যমে অতিরিক্ত মাছের চাহিদা পূরণ করে তাকে মেরি কালচার বলে। ঠিক আছে? আর মাছ চাষকে পিসি কালচারই বলে। আর মৌমাছি পালনকে কি বলে? এপি কালচার। ঠিক আছে? আর হচ্ছে তোমার এখানে দেখে নিও যে ওই বাণিজ্যিকভাবে যে মধু উৎপাদন করে না, বাক্সের মধ্যে মৌমাছি চাষ করে যে মধু পাওয়া যায়, সেইটার নাম হচ্ছে এপিস সিনেরা ইন্ডিকা। ঠিক আছে? এপিস সিনেরা ইন্ডিকা। এই ছিল তোমাদের নবম শ্রেণী কমপ্লিট। আজকের 1 নম্বর ক্লাসের মাধ্যমে একবার রিভিশন করে নিলে, কাল পরশু আবার কিন্তু আর দুবার রিভিশন করবে। তবে দশম শ্রেণীও ঠিক তাই, এইভাবেই কিন্তু আমি তোমাদের রিভিশন করবো। মোটমাট 6টা ক্লাস, 6টা ক্লাসের মধ্যে এনসিইআরটি সায়েন্স নবম দশম শেষ। সবাই ভালো করে পড়বে, কোনো সমস্যা হলে আমি তো রয়েছি, আমার সঙ্গে যোগাযোগ করবো। কেমন? রাখছি। জয় হিন্দ।